আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্সের আজকের ক্লাসে। সো দেখতে পাচ্ছ যে আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো। আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 6, যেটা আসলে মহাকর্ষ আর অভিকর্ষ, ওই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো। সো আজকে এটা আমাদের প্রথম লেকচার। সো এটা কাইন্ড অফ একটা বলা যায় যে একটা ফ্রি প্লেলিস্ট, যেখানে আসলে আমরা কি করব, আমাদের কোন একটা চ্যাপ্টার ধরবো, ধরে আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন আসলে কভার করবো। সো ফিচার্সগুলো যদি আমি একদম সুন্দর করে বলে দেই, ফার্স্টের দিকে আমরা কয়েকটা লেকচারে আমাদের যত ধরনের একাডেমিকের থিওরি আছে, ওই একাডেমিক থিওরির সাথে রিলেটেড যত ধরনের ম্যাথ আছে ওগুলো কভার করার চেষ্টা করবো, যাতে তোমার এইচএসসিটা কভার হয়ে যায়। এরপরে আমরা চেষ্টা করবো লাস্টের দিকে কিছু পরিমাণ আসলে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সলভ করা, প্লাস আমাদের যে অ্যাডমিশনের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকগুলো সলিউশন করা। সো কাইন্ড অফ প্রথম পার্টগুলোতে আমরা একাডেমিকটা কভার করবো, এন্ড লাস্টের দিকে আসলে আমরা কি করবো, লাস্টের দিকে আমরা অ্যাডমিশনটা কভার করবো। ঠিক আছে? সো আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ আর অভিকর্ষ। এর বাইরে যদি তোমরা কোনো চ্যাপ্টারে যদি প্রবলেম ফেস করো বা ওই চ্যাপ্টারের ফ্রি প্লেলিস্ট চাও, তাহলে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো আর কি। ঠিক আছে? সো সাথে থাকছি আমি মাহবুব রহমান জিপান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো কথা না বের হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই। সো দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের মহাকর্ষ আর অভিকর্ষ চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আগেও হালকা পাতলা ধারণা পাইছি। কোথায় ধারণা পাইছি? ছোটকালে, রাইট? ছোটকালে কখন? ক্লাস 8 থেকে আমরা জিনিসগুলো জানি যে মহাকর্ষ আর অভিকর্ষ জিনিসটা আসলে কি। আচ্ছা, সো যখন এই ব্যাপারটা সম্পর্কে আমরা জানি, তাও আমরা সবার ফার্স্টে দেখি যে আসলে ধরো মহাকর্ষ আর অভিকর্ষ, যদি এই কথাটা তোমাকে আমি বলি, সবার ফার্স্ট আমাদের মাথায় কি আসে? নিউটন গাছের নিচে বসে আছে, উপর থেকে একটা আপেল পড়ছে, ওই আপেলটা দেখে সে কি করছে, মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেলছে। এটাই তো সবার ফার্স্টে মাথায় আসে, রাইট? আচ্ছা, তো যেহেতু আমাদের মাথায় সবার ফার্স্টে এটাই আসে যে মানে আপেল পড়তেছে, সো এই জন্য সবার ফার্স্টে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু সূত্র দিয়ে। আচ্ছা, সো বলে রাখা ভালো যে নিউটন যখন এই সূত্রটা আবিষ্কার করছে, তখন আমরা যে গল্পটা জানি, এই গল্পটা কাইন্ড অফ হচ্ছে একটা বানানো গল্প, সত্য কথা একদম বানানো গল্প, এমন কোনো ঘটনা আসলে ঘটে নাই। ধরো সায়েন্টিস্ট যারা আছে তারা কিন্তু নর্মালি আসলে কোনো জিনিসটা আসলে সামনাসামনি দেখলেই কিন্তু তার মানে অলরেডি গড গিফটেড, তারা অনেক কিছু অলরেডি টেকনিক্যাল অনেক জিনিস চিন্তা করতে পারে, যেগুলো আসলে নর্মাল মানুষজন চিন্তা করতে পারি না। সো সে হয়তো বা কোনো একটা জিনিস দেখে বা গ্রহ নক্ষত্রের জিনিসপাতি দেখে সে আবিষ্কার করে ফেলছে যে আসলে আমাদের কি বলতো মহাকর্ষ বলে একটা জিনিস আছে, যেমন আসলে চাঁদ পৃথিবীকে কেন করে ঘুরতেছে, সো কিভাবে ঘুরতেছে, কেন পৃথিবীতে এসে পড়তেছে না, আপেল পড়তেছে পৃথিবীতে কিন্তু চাঁদ কেন পৃথিবীতে এসে পড়তেছে না, এই ব্যাপারগুলো দেখে সে টেকনিক্যালি আবিষ্কার করে ফেলছে যে মহাকর্ষ বলে একটা জিনিস আছে। এখন ধরো সাপোজ রিপোর্টার এসে তাকে জিজ্ঞেস করলো যে মহাকর্ষ জিনিসটা আসলে কি, তখন যদি সে টেকনিক্যালি জিনিসগুলোকে আনসার দেয়, তাহলে কি রিপোর্টাররা কি বুঝবে না তো। সো সে কি করছে, সো এই জন্য কাইন্ড অফ একটা গল্পের মতো বানায় যাতে সহজ করে বোঝা যায়, এই জন্য আসলে কি করছে, একটা গল্পের মতো করে বানায় মানুষকে উপস্থাপন করছে যে ব্যাপারটা আসলে এইটা, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একজন আরেকজনকে আকর্ষণ করে, এই কারণে আপেলটা পৃথিবীতে পড়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে কথা। সো এরপরে আমরা যদি নিউটনের ব্যাপারটা যদি বুঝি, তাহলে আমরা একটু মাথায় রাখতে হবে যে নিউটনের আগেও কিন্তু অনেক বিজ্ঞানী এটার উপরে কাজ করে গেছে। সো ওইটার মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আমাদের এই যে গ্যালিলিও। ঠিক আছে? সো বলা যায় যে নিউটন যদি মানে মহাকর্ষ সূত্র আবিষ্কার করে, এর আগে দুইজন আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। একজন হচ্ছে আমাদের বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও, আর একজন হচ্ছে কোপার্নিকাস। তো কোপার্নিকাস সম্পর্কে আমরা পরে জানবো, প্যারা নেই। সো সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কি করবো, আমরা আসলে পরন্ত বস্তু সূত্র দেখবো। কে দিছে বলতো? এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আসলে কে পরন্ত বস্তু সূত্র দিছে, সেটা হচ্ছে আমাদের কি বিজ্ঞানী গ্যালিলিও। আচ্ছা, সো গ্যালিলিও সূত্রগুলা কাইন্ড অফ হচ্ছে আমাদের যে গতিবিদ্যা যে সূত্রগুলো পড়ছি না, ওইগুলা রিলেটেড। ঠিক আছে? তো তারপরে আমরা দেখার চেষ্টা করবো একটা একটা করে। আচ্ছা, সো আমরা দেখি যে আমাদের প্রথম সূত্রতে আমাদেরকে কি বলে দেওয়া আছে। প্রথম সূত্রতে আমাদেরকে বলে দেওয়া আছে যে স্থির অবস্থান, তার মানে আমাদের স্থির অবস্থান যখন বলছে, তখন আমাদের তার আদিবেগ কত হয়ে গেল? 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আদিবেগ হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড, ভালো কথা। বলছে একই উচ্চতা থেকে বিনা বাধায়, এখন বিনা বাধায় বলতে কি বোঝায়? বিনা বাধায় বলতে বোঝাচ্ছে এখানে একটা ফোর্সই কাজ করবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, বিনা বাধায় পরন্ত তো মানে বুঝতেছে, পড়তেছে। বিনা বাধায় বলতে আসলে কি বোঝায়? বিনা বাধায় বলতে বোঝায় যে ওইটার উপর একটা ফোর্সই কাজ করবে, সেটা কোনটা? অভিকর্ষ বল। মানে পৃথিবী ওকে যে বলে টানতেছে ওইটাই ফোর্সই কাজ করবে, আর কোনো ধরনের ফোর্স কাজ করবে না। তার মানে বিনা বাধায় বলতে কি বোঝাচ্ছে? একটা ফোর্স, সেটা কোনটা? সেটা হচ্ছে জাস্ট ডাব্লিউ, বা কি W=mg, আমরা যেটা জানি, এই একটা ফোর্সই কাজ করবে, আর কোনো ধরনের ফোর্স কাজ করবে না। আচ্ছা, তার মানে এখানে আমরা দুইটা শর্ত দেখলাম। একটা হচ্ছে কি লাগবে, আমাদের আদিবেগ 0 হইতে হবে, আর হচ্ছে কি বিনা বাধায় পড়তে হবে। মানে এখানে বাতাসের বাধা চিন্তা করা যাবে না, চিন্তা করা যাবে যে এখানে কোনো ধরনের বায়ু নাই, বাতাস নাই। ঠিক আছে? সো এটাকে, এই দুইটা যদি কম্বিনেশন থাকে, তখন আমরা তাকে বলতে পারি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু। আচ্ছা, সো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত দুইটা যদি আমি বস্তু নেই, তাদেরকে যদি একই উচ্চতা থেকে ফেলে দেই, আমাদেরকে গ্যালিলিও বলতেছে যে সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। তার মানে আমরা চিন্তা করতে পারি, এখান থেকে যদি আমি ফেলে দিই, তাহলে এটা মাটিতে স্পর্শ করতে, দুইটা বস্তু মাটিতে স্পর্শ করতে সমান সময় নিবে। সমান কি সময় নিবে। আচ্ছা,
সো গ্যালিলিও এটা বলে গেছে, বাট নর্মালি আমরা তো এটা বিশ্বাস করার মতো না। কারণ কি বলতো, একটা যে আমাদের যে পাখির পালক, যেটা পাখির পালক থাকে না, সো পাখির পালক এখানে রাখলাম, বা তুলার কথা চিন্তা করতে পারে, খুবই পাতলা জিনিস তুলা, প্লাস আর এখানে দেখলাম হচ্ছে একটা ভারী একটা ওজনের একটা বস্তু, দুটাকে যদি একটা ফেলে দেয় কোনটা আগে পড়বে? পড়বে হচ্ছে কোনটা? ভারী বস্তুটা। হালকা বস্তুটা একটু ধুল খাইতে খাইতে হচ্ছে পড়বে, ঠিক না? ব্যাপারটা হয় এমন, নর্মালি হয় এমন, ঠিক আছে। বাট গ্যালিলিও যেটা বলে গেছে যে সমান সময় পড়ার কথা, বাট পড়তেছে না কেন? কারণ এখানে আমাদের এই যে বায়ু আছে, বাতাসে বাধা, যেটা আমরা নর্মালি আগেই পড়ে আসছি, যে বাতাসে বাধার কারণে দেখা গেছে পালকটা কি হচ্ছে, পরে পড়তেছে। কিন্তু নর্মালি যদি আমি, তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবে, এক্সপেরিমেন্টটা এখন খুবই ফেমাস, এক্সপেরিমেন্টটা তুমি সার্চ দিলে পেয়ে যাবা, যে গ্যালিলিওস এক্সপেরিমেন্ট, ঠিক আছে। সো ওখানে দেখবা যে একটা বড় একটা কক্ষকে বায়ুশূন্য করা হয়েছে, বায়ুশূন্য করার পরে একটা পাখির পালক আর হচ্ছে একটা ভারী বস্তু, ভারী বস্তু বলতে একটা গোলকের মতো, বলের মতো জিনিস, যেটাকে যদি একসাথে ফেলে দিয়ে দেখা যাচ্ছে একই সময় মাটিতে পড়ছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা বুঝলাম আমার কি, সেটা হচ্ছে কি, আমাদের যে বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, কি ডিপেন্ড করে না? অভিকর্ষজ ত্বরণ কত অ্যাক্সিলারেট হচ্ছে, ওটা জি এর উপর, সরি এম এর উপর ডিপেন্ড করে না। আচ্ছা, কারণ এই সূত্রটা আমরা আগেই জানতাম, কিভাবে বলতো? আমরা অভিকর্ষজ ত্বরণের সূত্রই দেখছিলাম, যে জি ইজ ইকুয়াল টু কি ছিল? জি ইজ ইকুয়াল টু ছিল আমাদের ছোট হাতের জি ছিল, বড় হাতের জি, যেটাকে আমরা বলি অভিকর্ষজ, সরি এটাকে আমরা বলি বিশ্বজনীন ধ্রুবক, ঠিক আছে, ইনটু এম। এম হচ্ছে কি ছিল? পৃথিবীর ভর, রাইট? বাই কি ছিল? নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে ডিসটেন্স স্কয়ার, ডিসটেন্স স্কয়ার। এটা আমরা আগে জানতাম নাকি? আচ্ছা, এটা হচ্ছে জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, আর জি হচ্ছে বিশ্বজনীন ধ্রুবক। এমটা কি ছিল? পৃথিবীর ভর। ডিটা কি ছিল? ডিটা ছিল মধ্যবর্তী ডিসটেন্স, ঠিক আছে, মানে আসলে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটা মধ্যবর্তী ডিসটেন্স। সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, কোনটা অনুপস্থিত? ওই যে বস্তুটা ভরটা অনুপস্থিত। তার মানে আমি যে কোনো বস্তুই নেই না কেন, তার জন্য আমাদের জি থাকবে কি? সেম থাকবে। একই উচ্চতা থেকে যদি নেই তাহলে ডি সেম, একই উচ্চতা থেকে নিলে ডি সেম। আর জি তো ধ্রুবক, কি আর এম পৃথিবীর ভর কি চেঞ্জ হয় না তো? তাহলে আমি যেটাই চিন্তা করি, যে ভারী বস্তু হালকা বস্তু, যে বস্তুর কথাই চিন্তা করি না কেন, তার কিন্তু এই ছোট জিটা কি হচ্ছে? ছোট জিটা কি? ধ্রুবক থাকবে। সো ছোট জি যদি ধ্রুবক থাকে, আমরা চিন্তা করতে পারি কি বলতো, আমরা যদি একটা নির্দিষ্ট একটা দূরত্ব এইচ চিন্তা করি, তাহলে দুইটা বস্তু, একটা বস্তু হচ্ছে আমাদের এইটা ভারী বস্তু, এটা কি ভারী বস্তু, আর এইটা হচ্ছে আমাদের সেই পালকটা, এটাকে পালকটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? এই যে পালক, এই পালক, ঠিক আছে। তাহলে এইটার একটা ভর, এটা একটা ভর, আমি পড়বে কোথায়? ধরলাম আমরা পড়বে হচ্ছে ধরো এই জায়গায়। তাহলে মধ্যবর্তী ডিসটেন্স ধরে নিচ্ছি আমরা h, এটাকে ধরলাম মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে আমাদের কি? h, h ডিসটেন্সটা পড়বে, ঠিক আছে। তা আমরা সূত্র কি জানি? গতি সূত্র আমরা গতিবিদ্যা থেকে পড়ে আসছি, যে আমাদের h ইজ ইকুয়াল টু হবে ut প্লাস হাফ জি টি স্কয়ার। এটা না, এটা তো জানতাম যে ut প্লাস হাফ জি টি স্কয়ার। আচ্ছা, কারণ আমরা ধরে নিছি যে দুইটা বস্তুর ক্ষেত্রে আমাদের কি হবে? আদিবেগ 0 হবে। আদিবেগ যদি 0 হয়, তাহলে এই পার্টটুকুর মান কত হয়ে যাবে? 0। এই পার্টটুকুর মান 0 না? আচ্ছা, তাহলে এই পার্টটুকুর মান যদি 0 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হবে? আমাদের h ইজ ইকুয়াল টু কত হবে? হাফ জি টি স্কয়ার। তাহলে এখন আমরা যদি টাইমটা বের করতে চাই, তাহলে আমাদের টাইমটা কি হবে বলো তো? টাইমটা দেখো, টাইমটা হবে আমাদের t ইজ ইকুয়াল টু কত হবে? t ইজ ইকুয়াল টু হবে টুয়াইস h, নিচে হচ্ছে g হবে, আর রুট ওভার এত, টুয়াইস h বাই g। দেখতে পাচ্ছ আমাদের কত টাইম লাগতেছে বস্তুটা পড়তে? সেটা হচ্ছে আমাদের কার উপর ডিপেন্ড করতেছে? বস্তুটা ভরের উপর ডিপেন্ড করতেছে। ভর তো এখানে কিছুই নাই, g তো নরমালি ধ্রুবক, দুইটার জন্য ধ্রুবক, আর h টা গিয়ে হাইটটার উপর ডিপেন্ড করতেছে। ওইটা থেকে আমরা বের করে ফেলতে পারবো কত সময় পরে বস্তুটা নিচে পড়বে। তাহলে দুইটা বস্তু কি সেম সময় পড়বে, এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। সো নিউটনের গ্যালিলিওর প্রথম সূত্রটা আমরা দেখে ফেলছি, এবার আমরা চলে যাব দ্বিতীয় সূত্রতে। চলো। আচ্ছা, সো দ্বিতীয় সূত্রতে আমাদের কি বলে দেওয়া আছে? দ্বিতীয় সূত্রতে আমাদেরকে বলে দেওয়া আছে যে স্থির অবস্থান সেম, আবার স্থির অবস্থান, আবার বিনা বাধা পরন্ত, মানে একটা ফোর্সই কাজ করতেছে, সেটা কি বলতো? অভিকর্ষ বল। বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময় কি প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ তার সময়ের সমানুপাতি, ওই কি সময়ের সমানুপাতি, ঠিক আছে। এটা আমাদের কে বলে গেছে? গ্যালিলিও বলে গেছে। চলো এটা আমরা দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি হয় কিনা, ব্যাপারটা কি আসলে হয় কিনা। নরমালি আমরা যে গতিবিদ্যার যে গতিসূত্রগুলো জানি, ওইখান থেকে আমরা জানতাম যে ভি ইজ ইকুয়াল টু কি ছিল? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ছিল না? ভি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এখন যখন আমরা চিন্তা করি যে কোন একটা জিনিস পড়তেছে, তখন আমরা আসলে এখানে অ্যাক্সিলারেশনটাকে আমরা ধরে নেই কি আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, বা হচ্ছে কি বলে এটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। একই জিনিস, জাস্ট আমরা এর জায়গায় জি ডোনেট করলাম, সমস্যা তো নাই। আচ্ছা, এখন আমরা আগে ধরে নিছি কি বলতো? আগে ধরে নিছি আমাদের আদিবেগটা কত হবে? 0। আর এইটা কি হবে? এই জিটাকে আমরা এটাকে ধরে নিই আমরা জি,
এটাকে ধরে নিই কি জি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি v ইজ ইকুয়াল টু কত, g ইনটু t। v ইজ ইকুয়াল টু কি g ইনটু t। তাহলে g কি ধ্রুবক না, g কি ধ্রুবক? তো নির্দিষ্ট একটা স্থানের কথা যদি চিন্তা করি, g তো ধ্রুবক, আর বস্তুর জন্য তো সকল বস্তুর জন্য তো g একই স্থানে তো একই হবে নাকি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি v ইজ প্রপোর্শনাল টু কি t, v ইজ কি প্রপোর্শনাল টু t। সো এটা আমাদেরকে গ্যালিলিও বলে গেছে, বুঝা গেছে। আচ্ছা, তার মানে আমরা যদি চিন্তা করি v ইজ প্রপোর্শনাল টু যদি t হয়, তার মানে আমরা এটাকে আরেকটা হিসাব করে লিখতে পারি কি বলতো, এটাকে কাইন্ড অফ আমরা লিখতে পারি না যে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, আমরা অনুপাত আকারে লিখতে পারি। এটা কি সমান হয়েছে, একটু বাঁকা হয়েছে, আচ্ছা যাই হোক। সেটাকে আমরা কি আকারে লিখতে পারি, অনুপাত আকারে লিখতে পারি। কিভাবে অনুপাত আকারে লিখতে পারি চিন্তা করো, এখানে থেকে দেখতে পাচ্ছি v ইজ ইকুয়াল টু gt, v ইজ ইকুয়াল টু কি gt। আচ্ছা, সো আমি ধরো t1 সময়ে বেগ পেলাম v1, t1 সময় বেগ পেলাম কি v1। সো তোমাদের এই ব্যাপারটা একটু বোঝা উচিত, বুঝছো যে আমাদের যে এরকম সমানুপাতিক থাকলে আমরা যে একটা অনুপাত আকারে লিখতে পারি, এই ব্যাপারটা আমি একটু তোমাকে বুঝাই আর কি নরমালি। সো দেখো, আমরা যদি t1 সময় যদি আমি ভেলোসিটি যদি v1 পাই, g তো নরমালি সব ক্ষেত্রে ধ্রুবকই থাকবে। আবার t2 সময় যদি আমি ভেলোসিটি v2 পাই, t2 সময় যদি ভেলোসিটি v2 পাই, তাহলে দেখো আমরা যদি 1 নাম্বার এটাকে ধরি, 1 নাম্বার এটাকে যদি 2 নাম্বার ধরি, তাহলে কি করে দেই, ভাগ করে দিই। তাহলে ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি দেখো তো, ভাগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি v1 বাই v2 ইজ ইকুয়াল টু পাচ্ছি কি gt1 বাই gt2। তাহলে এখান থেকে কাটাকাটি কি যাচ্ছে কি g কাটাকাটি যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি v1 বাই v2 ইজ ইকুয়াল টু আমাদের কত হবে t1 বাই t2। এটা এখান থেকে এভাবে লিখতে পারি না যে v1 বাই v2 ইজ ইকুয়াল টু আমাদের কত t1 বাই t2, এভাবে আমরা লিখতে পারি। প্লাস আমরা চাইলে আরো লিখতে পারি যে ভাই আমি আরো নিব, মানে আরো যদি আমি লিখতে চাই যে আমাদের v1 এর জায়গায় যদি v2 বাই v3 এরকম যদি লিখি, সবকিছু আমাদের সেমই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি চাইলে আরো অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো তো, আমি এই সমীকরণটাকে একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক। সো এটাকে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি হচ্ছে আমাদের v আর ধরো v ইজ ইকুয়াল টু কি ছিল gt। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি v বাই t ভেলোসিটি বাই টাইম ইজ ইকুয়াল টু আমাদের কি g ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি কনস্ট্যান্ট। তার মানে প্রত্যেকবার আমি কি নিব, আমি ভেলোসিটি আর টাইম নিব, দুইটার অনুপাত যদি নেই তাহলে সব ক্ষেত্রে কি হবে কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট যদি থাকে তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো v1 বাই t1 ইজ ইকুয়াল টু কত হবে v2 বাই t2 ইজ ইকুয়াল টু কত হবে v3 বাই t3 ইজ ইকুয়াল টু কি হবে ডট 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 চলতে থাকবে, কি থাকবে চলতে থাকবে। তার মানে সবগুলোর অনুপাত কি হবে সমান হবে, সবগুলোর অনুপাত কি হবে সমান হবে। তো এখান থেকে নরমালি এখান থেকেও বোঝা যায় যে v1 t1 সবগুলো সেম করলে একই আসবে, দেখো একই আসবে, ঠিক আছে। তুমি ক্রস গুণন করো, দেখবা এটা আর এই অনুপাত একই জিনিস, একই জিনিস তোমরা পড়ে আসছো, ম্যাথ তো পড়ে আসছো, ঠিক আছে। তো ক্রস গুণ করলে আমরা দেখতে পাবো জিনিসগুলো একই, ঠিক আছে। তো এখান থেকে আমরা মোটামুটি কি পড়ে ফেলছি, আমাদের গ্যালিলিও সেকেন্ড যে লটা সেটা আমরা পড়ে ফেলছি। এবার আমরা চলে যাবো গ্যালিলিও থার্ড লতে। সো থার্ড লতে আমাদের কি বলে দেওয়া আছে দেখো তো, বলে দেওয়া আছে যে স্থির অবস্থান আবার সেম ভেলোসিটি কত হল 0, এরপরে বিনা বাধা পর্যন্ত একটাই ফোর্স কাজ করতেছে, অভিকর্ষ বল। নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সো নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা ধরলাম আমরা h, তার বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। এটা কে বলে গেছে, গ্যালিলিও বলে গেছে। চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা দেখো, নরমালি আমরা যেটা জানি যে আমরা পরন্ত বস্তুর যে সূত্রটা, পরন্ত বস্তুর সূত্রের জন্য আমরা গতি সূত্র অ্যাপ্লাই করলে যেটা পাই, যে আমরা জানি যে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, এটা জানি না, এটাই তো জানি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। যখন পরন্ত বস্তুর কথা চিন্তা করব তখন আমরা যে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা ধরে নিই হাইট, গভীরতা বা হচ্ছে কি উচ্চতা চিন্তা করি, ঠিক আছে। সো এটাকে আমরা ধরে নিব h আকারে, এটাকে ধরে নেব আমরা h আকারে। আচ্ছা, তারপর আমাদের আদিবেগ কত 0, তার মানে ut এর মান কত হবে 0, তাহলে এই পার্টটুকু হয়ে গেল 0। আচ্ছা, তারপর আমরা এই যে এটাকে আমরা ধরে নেই কি g আকারে, একই কথা, মানে জাস্ট আমরা এর জায়গায় যদি 9.81 বসাই দিই সমস্যা তো নাই, তো এটাকে জাস্ট আমরা ডিনোট করে রাখলাম যে ভাই ওটা না, এটা g। আচ্ছা, এটা তো এখান থেকে আমরা তার মানে এখান থেকে যে সূত্রটা পাচ্ছি h ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হাফ g t স্কয়ার। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাই যে হাফ হচ্ছে ধ্রুবক, g ও ধ্রুবক, তার মানে হাফ g দুটোটাই ধ্রুবক। হাফ g যদি দুটোই ধ্রুবক হয় তার মানে এটা h কার উপর ডিপেন্ড করতেছে, t এর উপর ডিপেন্ড করতেছে। কিভাবে ডিপেন্ড করতেছে, t স্কয়ার আকারে ডিপেন্ড করতেছে, ঠিক আছে, সমানুপাত, t স্কয়ারের সমানুপাত। তাহলে দেখতে পাচ্ছি এটা ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা h ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার। কে বলে গেছে, গ্যালিলিও বলে গেছে, আর এটা আমরা আজকে প্রমাণ করে ফেললাম যে h ইজ প্রপোর্শনাল টু কি t স্কয়ার।
তার মানে আমরা আগেরটার মতো করে সেম ভাবে লিখতে পারি, কি বলতো, আগেরটার মতো সেম ভাবে লিখতে পারি। সেম ভাবে কিভাবে লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যে h1 বাই t1 স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের h2 বাই t2 স্কয়ার ইজ ইকুয়াল টু চলতে থাকবে। আমরা h নিব আর নিচে হচ্ছে কি t স্কয়ার, ঠিক আছে। ওই সময়ে যদি ধরো বলে যায় t1 সময় h1 দূরত্ব অতিক্রম করছে, t2 সময় h2 দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই যে অনুপাতটা আছে এই অনুপাতটা অলওয়েজ ধ্রুবক থাকবে, ঠিক আছে। ওকে, সো এটা কিভাবে দেখতে পারো, সেম আগের মতো যদি আমি ধ্রুবকের মতো চিন্তা করি সেম জিনিসই দেখতে পাবো। সো খুব একটা প্যারা হওয়ার কথা না। ওকে, এই গেল মোটামুটি আমরা গ্যালিলিও সূত্র পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, গ্যালিলিও সূত্র পড়ে ফেলার পরে এইবার আমরা একটা ম্যাথ দেখবো। এখন কেন ম্যাথ দেখতেছি, কারণ আমরা জানি যে প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারই একটা একটার সাথে কানেক্টেড। সো তোমরা যেহেতু গতিবিদ্যা পড়ে আসছো, সো গতিবিদ্যা জিনিসপাতিগুলো আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো গতিবিদ্যার চ্যাপ্টারে দেখবো আমাদের যে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে জি আছে, সো এই জিনিসগুলো একটু জাস্ট একটু আমরা রিক্যাপ করি, চল। তো দেখো আমাদেরকে কি বলে দেওয়া আছে, যে আমাদেরকে বলে দেওয়া আছে একটি বস্তু মুক্তভাবে একটি নির্দিষ্ট উচ্চতা হতে নিচে পড়লে, নির্দিষ্ট একটা উচ্চতা আছে ওটা থেকে কি করতেছে, নিচে পড়তেছে। আচ্ছা, বলছে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত করতে হবে, ঠিক আছে। সো আমাদের যদি বলে যে কখনো এততম সেকেন্ডে ধরো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, তো এটা সূত্র কি বলো, এটা সূত্র মাথায় রাখবা কি, সূত্রটা হচ্ছে আমাদের এস এন, ধরো এস এন লিখলাম, এস এন ইজ ইকুয়াল টু আমাদের ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। যদি বলে যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, তাহলে আমরা এখানে এস টি দিয়ে দিই, টি দিলে ভালো হবে, এস টি। ধরো টি-তম সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আবার জানতে চাই, টি-তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা জানতে চাই স্যার। তাই টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, ইউ প্লাস হাফ এ কি টু টি মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, ঠিক আছে। এই হচ্ছে গেল। আচ্ছা, তার মানে আমরা যদি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো কি বলতো, আমরা সলিউশন যদি লিখি, সলিউশন, ঠিক আছে। তারপর আমরা প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই, তাহলে এটাকে বলবো আমরা s1 ইজ ইকুয়াল টু কত হবে, s1 ইজ ইকুয়াল টু হবে u। এখন দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে বলছে যে একটি বস্তু মুক্ত হবে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে পড়লে বস্তুটি শুধুমাত্র প্রথম এবং অতিক্রান্ত দূরত্ব। সো এখানে যেহেতু মুক্তভাবে বলছে, মুক্তভাবে বলতে বোঝা যাচ্ছে যে আমি স্থির অবস্থান থেকে ছেড়ে দিছি, ওই বিনা বাধা পরন্ত বস্তুর মতো, ঠিক আছে। তার মানে আদিবেগ কত হবে, আদিবেগ হবে 0, ঠিক আছে। তার মানে আমাদের আদিবেগ চিন্তা করার দরকার নাই, তাহলে তাও লিখে রাখি u প্লাস হাফ এ, এর জায়গায় কি লিখবো জি, এরপরে 2t মাইনাস 1 নাকি 2t মাইনাস কি 1। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা ধরে নিব যে আদিবেগ কত হবে, আদিবেগ হবে 0, ঠিক আছে। আদিবেগ কত হবে 0, আর আদিবেগ ধরো আমি চিন্তা নাই করলাম না কেন, বস্তুটা যদি একটা হয় তাহলে আদিবেগ তো সবসময় সেমই থাকবে, সো আমি 0 ধরে করি, সমস্যা তো নাই। আচ্ছা, তারপর জি এর মান কত হবে, জি এর মান ধরো সাপোজ 9.81, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটার ক্ষেত্রে জি এর মান তো সেমই আছে, সো এই জন্য আমাদের যেহেতু অনুপাত বের করতে বলছে, হয়তো বা জি কাটা যাইতে পারে, সো জি এর মান আমরা এখানে লিখলাম না। এরপরে টি এর মান কত হবে বলো, যেহেতু প্রথম সেকেন্ড তাহলে টি এর মান হবে 1, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারি, চলো এখান থেকে আমরা যেটা বের করে ফেলতে পারি যে s1 ইজ ইকুয়াল টু কত হবে, s1 ইজ ইকুয়াল টু হবে হাফ জি। দেখো টি এর মান কত বসলাম 1, তার মানে 1 আর 2 গুণ করলে কত হচ্ছে 2 মাইনাস 1 কত 1, তার মানে आंसर হবে কত এখানে 1, ঠিক আছে। তার মানে এটার आंसर কত হবে হাফ জি, ওকে। এটা পেয়ে গেলাম কত s1, এটা কি পেয়ে গেলাম s1, তাহলে এটাকে আমরা রেখে দেই। আচ্ছা, এরপরে চলে যাব আমরা s2 তে আমরা যদি একটু ডাইরেক্ট লিখে ফেলি u প্লাস হাফ জি 2t মাইনাস 1, তাহলে আমরা যেটা করব সেখানে আমরা কি বসাবো বলতো, আমরা সেম জিনিসই করব, যে এই পার্টটুকুর মান হবে 0, তারপর এই পার্টটুকুর মান হয়ে যাবে কত 2, তাহলে আলটিমেটলি आंसर কত হচ্ছে দেখো তো, আলটিমেটলি আমাদের आंसर হচ্ছে s2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 2 দুগুণা 4, 4 মাইনাস 1 তার মানে 3, তাহলে এখানে হবে আর এর নিচে এখানে হাফ আছে, তাহলে 3/2 জি, 3/2 কি জি, ওকে। সো এটা চলে গেল আমরা দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে চলে যাব আমরা কোথায় বলো, এরপরে চলে যাব জাস্ট 3 নম্বরে, তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে 3 নম্বরে অতিক্রান্ত দূরত্ব আমরা ডাইরেক্ট করে ফেলি, চলো। তাহলে ইউ এর মান 0 বসাইলাম, তারপর হাফ জি না, তারপর এইটা বসাই, এই মানটা বসাই, 3 টি এর জায়গায় যদি 3 বসায় তাহলে 3 দুগুণা 6 মাইনাস 1 তাহলে কত হচ্ছে 5, আর আগে আছে হাফ, তাহলে 5/2 জি
5/2 কি জি, শেষ শেষ। এই হচ্ছে আমাদের কাহিনী, মোটামুটি আমাদের এইগুলো আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার আমাদের কি বলছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত বের করতে বলছে। তাহলে অনুপাত যদি বের করতে হয় তাহলে আমরা কি করবো বলো? তাহলে অনুপাত যদি বের করতে আমরা লিখবো যে S1 S2 S3 ইকুয়াল টু কত পাচ্ছি দেখি। S1 এর মান দেখতে পাচ্ছি হাফ জি, তার মানে হাফ জি যদি বসাই দেই, তারপর S2 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 3/2 জি, তারপর S3 পাচ্ছি 5/2 জি, 5/2 জি। দেখছো এখানে খুব সুন্দর করে জি জি কিন্তু কাটা যায়, দেখছো খুব সুন্দর করে কি জি জি কাটা যায়। তাহলে আমরা জি কেটে দিই, জি কেটে দিলাম, জি কেটে দিলাম, জি কেটে দিলাম। এরপর কি কাটা যায় দেখো, দুই জায়গা থেকে কিন্তু হাফ কাটা যায়, ঠিক আছে? তার মানে এই পার্টটুকুতে আমাদের হাফ কাটা, এখান থেকে হাফ কাটা, হাফ কাটা। তাহলে কি থাকলো বলতো, আমাদের থাকলো কি, থাকলো হচ্ছে আমাদের S1 S2 S3 ইকুয়াল টু পাচ্ছি আমাদের এই পার্টটুকুতে আছে 1, এখানে আছে হচ্ছে আমাদের 3, আর এই পার্টটুকু আমাদের আছে 5, এমন না? হ্যাঁ, আশা করি এটাই, আশা করি কি এটাই। ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার। সো তার মানে একটা জিনিস বুঝো, জি মানে কি অ্যাক্সিলারেট করতেছে, বেগ কি অ্যাক্সিলারেট মানে বেগ বাড়তেছে। বেগ যদি বাড়ে তার মানে আসলে কি করবে, প্রথম সেকেন্ডে যদি সে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে সে 3 মিটার দূরত্ব অতিক্রম করবে, আর থার্ড সেকেন্ডে সে 5 মিটার অতিক্রম করবে। এটা দ্বারা আসলে আমাদের এই জিনিসটা বোঝায় আর কি, বুঝছো ব্যাপারটা? আচ্ছা চলো, মোটামুটি আমরা এখান থেকে যা যা জানা সবকিছু জানিয়ে ফেলছি আর কি। তাহলে আমরা যদি একটু সামনে আগাই, সো এটা এখানে এই ম্যাথটা আসলে মানে এই চ্যাপ্টারের সাথে খুব একটা যায় না, ওই জি এর কারণে যায় আর কি, হয়তো বলা যায়। বাট এটা কাইন্ড অফ একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, তো সো এটা আমাদের বইতে বা কোনো একটা সালে আসছিল আর কি। সো এই ম্যাথটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। সো আমি এই চ্যাপ্টারটা পড়ানোর আগে হচ্ছে এই টপিকটা আসলে একটু পড়াই দেয় আর কি, ঠিক আছে? মানে এই ম্যাথটা অ্যাটলিস্ট পড়াই দেয়, ঠিক আছে? সো একটু মনোযোগ দিবা, সো একটু মনোযোগ দিলে বুঝতে পারবা যে জিনিসটা আসলে খুব বেশি কঠিন না, সহজ একটা ম্যাথ। আচ্ছা তো দেখো আমরা একটু জিনিসগুলো একটু পড়ি। তাহলে আমাদের কি বলে দেওয়া আছে দেখো তো, আমাদেরকে বলে দেওয়া আছে যে 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পানির কল থেকে, সো পানির কল তো বোঝা ট্যাপ, সো ট্যাপ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, ভালো কথা, ফোঁটায় ফোঁটায় পানি পড়া। সো ট্যাপকে যদি কখনো খুলে দাও মানে হালকা করে খুলে দাও, দেখা যাবে কি কিছুক্ষণ একটা ফোঁটা পড়তেছে, কিছুক্ষণ পরে একটা ফোঁটা পড়তেছে, কিছুক্ষণ পরে একটা ফোঁটা পড়তেছে, এরকম একবার নরমালি কি থাকবে, মানে একটা সিকোয়েন্স থাকে যে কত সেকেন্ড পর পর একটা পড়বে আর কি। আচ্ছা বলছে পানি পড়ছে, তাহলে বলছে প্রথম ফোঁটা যখন নিচে পড়ে, প্রথম ফোঁটা যখন 1 মিটার নিচে পড়ে, তখন তৃতীয় ফোঁটা যেটা আছে, 3 নাম্বার ফোঁটা যেটা আছে, সেটা আসে কলের মুখে চলে আসে, কলের কি মুখে চলে আসে। তাহলে বলছে যে ওই অবস্থায় দ্বিতীয় ফোঁটা যেটা আছে সেটা আমাদের ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, ভূমি থেকে কি কত উচ্চতায় থাকবে, ঠিক আছে? আচ্ছা সো এটার জন্য আমরা সবার ফার্স্টে কি করবো, আমাদের কলটাকে নিই। সো ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটু আগে কলটাকে নিই। সো এই হচ্ছে আমাদের সেই কলটা, ঠিক আছে? আচ্ছা এই কল থেকে কি করবে, পানি পড়বে, তাই? আচ্ছা সো এখন আমরা ধরে নেই যে ভূমি কোনটা, ভূমি সাপোজ এইটা, ভূমি হচ্ছে আমাদের এইটা, এই ভূমির এই যে ডিসটেন্সটা আছে কত, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের, এই ডিসটেন্সটা হচ্ছে, এই ডিসটেন্সটা আমাদের 1 মিটার, এই ডিসটেন্সটা আমাদের কত 1 মিটার, একটু তো বুঝো এই ডিসটেন্সটা কত আমাদের 1 মিটার। আচ্ছা এখন পানির ফোঁটা পড়বে, সো পানির ফোঁটা আমরা একটু এঁকে দিই, এই হচ্ছে পানির ফোঁটা, একটা ফোঁটা আঁকবো, এটাকে জাস্ট রেপ্লিকেট করবো আর কি। সো এই হচ্ছে আমাদের একটা পানি ফোঁটা। নরমালি আমি যদি চিন্তা করি একটা পানির ফোঁটা পড়তেছে, সো তখনই আমি স্টপওয়াচটা বের করবো আর কি। সো পানির ফোঁটাটা যখন পড়লো, তখন এটা পড়ে কোথায় চলে আসছে, ধরো সাপোজ পড়ে হচ্ছে আমাদের এই জায়গায় চলে আসছে, পানির ফোঁটাটা এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? সো পানির ফোঁটা যখন 1 নাম্বার ফোঁটাটা যখন এই জায়গায় আসছে, তখন 3 নাম্বার ফোঁটাটা কলের মুখে, তার মানে এটা কত নাম্বার ফোঁটা, 3 নাম্বার ফোঁটা। তাহলে 2 নাম্বার ফোঁটাটা কই, তার মানে 2 নাম্বার ফোঁটাটা অবশ্যই কোথাও কোন এক জায়গায় এই জায়গায় থাকার কথা, কোন এক জায়গায় কি এই জায়গায় থাকার কথা। ব্যাপারটা বুঝছো কিনা চিন্তা করো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ফোঁটা, 1 নাম্বার ফোঁটাটা যখন নিচে পড়তেছে, 1 নাম্বার ফোঁটাটা পড়ার পরে কিছুক্ষণ পরে 2 নাম্বার ফোঁটাটা পড়বে, এরপরে এটা যখন একদম মাটিতে চলে আসছে, তখন 3 নাম্বার ফোঁটাটা আসলে আমাদের কোথায় আছে, এই নলের মুখে চলে আসছে, বুঝছো? এই হচ্ছে আমাদের জিনিসপাতি। আচ্ছা এখন নরমালি আমি যদি চিন্তা করি যে 1 নাম্বার ফোঁটাটা নিচে পড়তে তার কত সময় লাগছে, 1 নাম্বার ফোঁটা নিচে পড়তে কত সময় লাগছে, বা 1 নাম্বার ফোঁটা পড়ার পরে কত সেকেন্ড পরে আসলে 3 নাম্বার ফোঁটাটা আসছে, সেটা যদি আমরা একটু বের করতে চাই, ধরো একটু মন চাইলো আর কি, করি চলো।
দেখো তাহলে আমরা যদি করতে চাই তাহলে আমরা ধরে নেই যে ডিস্টেন্স কত, এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এসটাকে আমরা ধরে নেব এইচ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 1 নাম্বার ফ্লোটা কত দূরত্ব অতিক্রম করছে 1 মিটার, তাহলে এটা হবে কত 1, আদি বেগ কত, আদি বেগ হচ্ছে আমাদের 0, তাহলে এই পার্টটুকু হয়ে গেল 0, তারপর হাফ জি, জি এর মান কত 9.81, ঠিক আছে, ইনটু টি স্কোয়ার। ওই টাইমটা আমরা বের করি। চলো তাহলে এখান থেকে আমরা যদি টাইমটা বের করতে চাই তাহলে টাইমটা হবে, সো আমার কাছে ক্যালকুলেটর আছে, সো ক্যালকুলেটর দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমাদের যেটা আছে এখানে আছে 2 আর নিচে হচ্ছে 9.8, আর এটাকে রুট করে দিলে পাচ্ছি 0.45, আর একটু নিলে হচ্ছে 2 সেকেন্ড। এত সেকেন্ড পরে মানে হচ্ছে আমাদের এইখান থেকে প্রথম ফটোটা যখন এখানে আসছে তখন 0.452 সেকেন্ড পরে গিয়ে হচ্ছে তৃতীয় ফটোটা নলের মুখে আসছে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন এইটা একটু বোঝার জন্য এখন আমরা একটা কাজ করব যে কত সেকেন্ড পর পর আসলে ফোটাগুলো পড়তেছে ওটা বোঝার জন্য আমরা একটা টাইম স্প্যান চিন্তা করবো। টাইম স্প্যান চিন্তা করবো কিভাবে, ধরো নাও যে এটা আমাদের আসলে টাইমের হচ্ছে কি একটা সরলরেখা, টাইমে কি একটা সরলরেখা। সো প্রথম ফোটাটা ধরো হচ্ছে এইটাই কপি করি, ধরো এটা হচ্ছে আমাদের সেই প্রথম ফোটাটা, এটা এখন নলের মুখে আছে, কি আছে নল না কি বলে, হ্যাঁ কলের মুখে আছে, বুঝছো? সো কলের মুখে যখন আছে তখন আমি আসলে স্টপ ওয়াচটা শুরু করলাম, টাইমটা গণনা শুরু করলাম, ঠিক আছে, টাইম গণনা কি তখন শুরু করলাম। টাইম গণনা যদি শুরু করি তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বারটা নলের মুখে আছে। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখবো যে আসলে 2 নাম্বারটা কলের মুখে চলে আসছে, তার মানে তখন চলে আসছে কোনটা, 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা চলে আসছে। কত সেকেন্ড সময় ওটা আমি জানি না, ধরে নেই এটা ডেল টি সেকেন্ড পরে দ্বিতীয় ফোটাটা কোথায় চলে আসছে, কলের মুখে চলে আসছে। এরপরে ডেল টি সেকেন্ড পরে আবার দেখবো যে আমাদের 3 নাম্বার ফোটাটা কোথায় চলে আসছে, 3 নাম্বার ফোটাটা আমরা দেখবো কোথায়, কলের মুখে চলে আসছে। বুঝছো ব্যাপারটা? তার মানে আমরা ডেল টি সেকেন্ড পরে দেখবো দ্বিতীয় ফোটাটা কলের মুখে থেকে পড়তেছে, এরপরে দেখবো ডেল টি সেকেন্ড পরে দেখবো 3 নাম্বার ফোটাটা আছে কলের মুখে চলে আসছে। তাহলে এই যে প্রথম ফোটাটা পড়লো, এরপরে ডেল টি প্লাস ডেল টি, এই দুটো ডেল টি যাওয়ার পরে আমরা দেখবো কোনটা, দেখবো 3 নাম্বার ফোটাটা চলে আসছে। তাহলে এই সিনারিওর সাথে এখন মিলে গেছে না, তার মানে আমরা বলতে পারি যে আমাদের ডেল টি প্লাস ডেল টি, আমরা বলতে পারি কি ডেল টি প্লাস ডেল টি সেকেন্ড পরে তৃতীয় ফোটাটা পড়া শুরু করছে। আমরা তো একটু আগে দেখলাম যে তৃতীয় ফোটাটা কত সময় পরে আসছে, এই সেকেন্ড পরে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, টি। ব্যাপারটা বুঝছো কিনা বলো? এই টাইম স্পেন থেকে যে চিন্তা করি, ডেল টি সেকেন্ড পরে দ্বিতীয় ফোটাটা আসছে, এর ডেল টি সেকেন্ড পরে তৃতীয় ফোটাটা আসছে, তারপরে 2 ডেল টি ইজ ইকুয়াল টু কত হবে, এই যে তৃতীয় ফোটাটা পড়ার মুহূর্ত, তৃতীয় ফোটাটা পড়বে কখন, যখন প্রথম ফোটাটা মাটিতে পড়বে। তাহলে এই মাটিতে পড়তে কত সময় লাগতেছে, এই যে টি। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা বের করে ফেলতে পারবো, তো এটাকে আমরা এই জায়গায় লিখি, ধরো 2 ডেল টি ইজ ইকুয়াল টু আমরা লিখবো টি। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো কি ডেল টি ইজ ইকুয়াল টু কত হবে, টি ভাগ 2, তার মানে টি হচ্ছে আমাদের কত 0.452, আর ভাগ দেবো কত ধারা, 2 ধারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.226 সেকেন্ড। আচ্ছা, তার মানে এই ডেল টি মানে কত 0.226, এই ডেল টি মানে কত 0.226, মানে 0.22 সেকেন্ড পরে দ্বিতীয় ফোটাটা কলের মুখে আসবে, এরও 0.22 সেকেন্ড পরে তৃতীয় ফোটাটা কলের মুখে আসবে, এই হচ্ছে কথা। আচ্ছা, এবার আমরা দেখবো যে আমাদের দ্বিতীয় ফোটা যেটা আছে, ওই দ্বিতীয় ফোটাটা এখানে ফার্স্টে ছিল, দ্বিতীয় ফোটাটা প্রথমটা পড়ার ডেল টি সেকেন্ড পরে দ্বিতীয়টা এখানে চলে আসছে। এরপরে তৃতীয় ফোটাটা যখন এখানে আসছে তখন এখানে কত সময় পাইছে, দ্বিতীয় ফোটাটা যখন উপর থেকে যখন নিচে পড়তেছে তাহলে কত সেকেন্ড সময় পাইছে সেটা আমরা একটু বের করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাবো যে এটা আমাদের কত সেকেন্ড লাগতেছে, এটা দেখতে পাবো ডেল টি সেকেন্ড পরে পড়তেছে, কারণ নিচে ডেল টি, দ্বিতীয় ফোটাটা প্রথম কলের মুখের পড়া পরে ডেল টি সেকেন্ড পরে তো 3 নাম্বার ফোটাটা আসছে নাকি, তাহলে এই ডেল টি সেকেন্ড সময় পাইছে কে, দ্বিতীয় ফোটাটা। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেটা বের করতে হবে যে মানে ডেল টি সেকেন্ডে সে আসলে কতটুকু অতিক্রম করতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করবো। চলো, তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখি যে এইচ ইজ ইকুয়াল টু কত হবে, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের ইউ এর মান কত হবে 0, যেহেতু প্রথমে আদিবেগ 0 ছিল। আচ্ছা, তাহলে হাফ জি এর মান কত দেখতে পাচ্ছি 9.81, টি কত সময় পাইছে,
তৃতীয় ফোঁটাটা মুখে আসার আগে সে কতটুকু পাইছে, ডেলটি সমান, ডেলটির মান তো আমি জানি, ডেলটির মান কত 0.226 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কত h। তাহলে এখান থেকে আমি যেটা বের করে ফেলতে পারবো যে h ইজ ইকুয়াল টু কত হাফ g 0.226 হোল স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.251 মিটার, 0.51 কি মিটার। আচ্ছা, কারণ আমাদেরকে জানতে চাইছে কি দ্বিতীয় ফোঁটাটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, আমাদের এই পার্টটুকু জানতে চাইছে, এই পার্টটুকু জানতে চাইছে কত উচ্চতায় আছে। তাহলে 1 মিটার থেকে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে না। তাহলে আমরা দেখবো যে আমাদের ধরি যে আমাদের x ইজ ইকুয়াল টু কত হবে 1 মাইনাস h, তাহলে 1 মাইনাস 0.251 ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 1 মাইনাস আনসার, তাহলে আমরা পাচ্ছি 0.75 মিটার। এইটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের আনসারটা, এটাই কি আমাদের আনসারটা। বুঝছো ব্যাপারটা? সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো আর কি। সো আবার যদি না বুঝো তাহলে আরেকটু রিক্যাপ করে দিব আর কি পরে। আচ্ছা, এবার চলে যাবো আমাদের একদম ফেমাস যে সূত্রটা, সেটা হচ্ছে আমাদেরকে মহাকর্ষ সূত্রটা, যেটা আমাদের কে দিয়ে গেছে, নিউটন দিয়ে গেছে। আচ্ছা, সো মহাকর্ষ সূত্রটা মোটামুটি আমরা জানি, তাও জাস্ট আমরা একটু আলোচনা করে দিই। মহাসূত্রতে আমাদের কি বলে দেওয়া আছে, দেখো বলে দেওয়া আছে যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ব্যাপারটা আমি বুঝি যে নরমালি দুইটা বস্তুর কথা যদি আমি চিন্তা করি, এই একটা বস্তু তারপর আরেকটা বস্তু, এটাকে এই ধরো আরেকটা বস্তু, এই একটা বস্তু, তাহলে দুইটা বস্তুর ভর যদি আমি চিন্তা করি, দুইটা বস্তুর ভর কি হইতে পারে, সাপোজ m1 আর এইটার ভর ধরলাম আমি m2। তারপর মধ্যবর্তী ডিস্টেন্স কোডটা, মধ্যবর্তী ডিস্টেন্সের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এইটার কোন একটা বস্তুর কেন্দ্র থেকে ওই কেন্দ্র পর্যন্ত আসলে আমাদের কি এরকম একটা সংযোজক সরলরেখা চিন্তা করি। ওই সরলরেখা বরাবরই আমি যেটা আমাদেরকে বলে গেছে, সরলরেখা বরাবরই আমাদের ফোর্সটা ক্রিয়া করে, মানে হচ্ছে আমাদের আকর্ষণটা ক্রিয়া করে। আর হচ্ছে আমাদের কি বলতে হবে, এই ডিস্টেন্সটা যদি আমরা বের করতে চাই, এই ডিস্টেন্সটা সাপোজ চিন্তা করলাম যে আর বা ডিও চিন্তা করতে পারি। তার মানে আমাদেরকে যেটা বলে গেছে, নর্মালি আমরা যেটা জানি যে সমানুপাতিক অনানুপাতিক এগুলো আমরা আগেই পড়ে আসছি। সো আমরা চাইলে পড়তে পারি, বাট আমরা পড়বো না, আমাদের দরকার পড়তেছে না এখন। তাহলে এটাই যেগুলো আমরা কি জানি। আচ্ছা না, চলো পড়ি, চলো। তাহলে আমাদেরকে যেটা বলতেছে যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল আকর্ষণ বলটা সেটা কার সমানুপাতিক, আমাদের ভরের গুণফলের সমানুপাতিক, m1 ইন্টু m2 ভরের গুণফলের কি সমানুপাতিক। তাহলে এই ফোর্সটা কোনটা, এই বস্তু যে ওকে টানতেছে এইটা, নাকি ও বস্তু এই বস্তু যে ওকে টানতেছে এইটা। তার মানে আমি যদি একটু ডিনোট করে দিই, চিন্তা করো, ডিনোট করে দিলে কেমন হচ্ছে, এই বস্তুটাকে টানতেছে কোন দিকে, এই দিকে, ধরে নেই এটা হচ্ছে আমাদের কি f1। আবার এই বস্তুটাকে টানতেছে, সেটাকে ধরলাম ডিভাইড করে দিলাম আমরা f2। তাহলে এই f1 আর f2 এই যে মানগুলো যে আমি পাচ্ছি না, এটা আমরা একটু পরে আরো ফুল টু ডিটেইলস আমরা যাব। সো আমাদের f1 আর f2 আর f দুটো কি ডিফারেন্ট জিনিস পাতি, নাকি আমাদের f-টা কোনটা, f1টা নাকি f2টা, বুঝছো? এখানে একটু মজার বিষয় হচ্ছে কি যে দুইটা বস্তু নিজেদেরকে একই বলে আকর্ষণ করে, তার মানে এই যে f-টা লিখলাম না, এই f-টা আমাদের f1 ও f2, সিম্পল কথা। আচ্ছা, পরে আমরা আরেকটু ডিটেইলস যাব, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এইটা, তাহলে এখান থেকে আমরা যেটা পাই যে আমাদের f ইজ প্রপোর্শনাল টু কি পাচ্ছি, আমাদের m1 m2 বাই r স্কয়ার। ঠিক আছে, তারপর এখান থেকে যদি আমি ধ্রুবক নিয়ে নিই, তাহলে ধ্রুবক যদি আমি নিই, আলটিমেটলি আমি এইটা পাবো, কোনটা পাবো, যে আমাদের ফোর্স ইজ ইকুয়াল টু আমাদের হবে। এখন আমাদের এই ফোর্সটাকে আমি বললাম যে আসলে আমাদের f1 আর f2 দুইটাই সমান এবং কি তাদেরকে নিজেদেরকে একই বলে আকর্ষণ করে। তার মানে আমরা চিন্তা করতে পারি কি বলতো, আমরা চিন্তা করতে পারি f1 ইজ ইকুয়াল টু আমাদের f2 ইজ ইকুয়াল টু আমাদের কি বলতো g m1 m2 বাই কি r স্কয়ার। এটা হয়ে গেল আমাদের কি বলতো, এটাই আমাদের সেই মহাকর্ষ সূত্রটার সমীকরণ। ঠিক আছে, মহাকর্ষ সূত্রটা কি সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেটা জানি যে আমাদের বস্তুটা ভর তো আমরা দিই, তারপর মধ্যবর্তী ডিসটেন্সটা আমরা বের করে ফেলতে পারবো। সো জিটা কি বলতো, জিটাকে আমরা বলি কি মহাকর্ষীয় ধ্রুবক, যেটাকে আমরা কি বলি মহাকর্ষীয় ধ্রুবক, বা এটাকে আমরা বলি বিশ্বজনীন ধ্রুবক। বিশ্বজনীন ধ্রুবক কেন বলি,
কারণ হচ্ছে এটা নর্মালি কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা সব জায়গায় সেম, সব জায়গায় সেম, আমি যেখানে নিয়ে যাই কিনা কেন। নর্মালি আমরা ধরো হচ্ছে মাধ্যম যদি চেঞ্জ হয় তখন আমাদের এই জি বা ধ্রুবকগুলোর মান চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে আমাদের সব জায়গায় সেম। সেটা মান কত? 6.673 ইন্টু 10 ইনভার্স 11, 6.673 10 ইনভার্স 11 একক যদি চিন্তা করি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের মহাকর্ষীয় সূত্রটা, মোটামুটি আলোচনা করে ফেলছি। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই মহাকর্ষীয় সূত্রটা দুইটা জিনিসের জন্য খাটবে শুধু। ঠিক আছে, দুইটা জিনিসের জন্য খাটবে। একটা মানে এই সূত্রটা নর্মাল যে সূত্রটা আছে এটা নর্মালি খাটবে হচ্ছে দুইটা জিনিসের জন্য। একটা খাটবে হচ্ছে আমাদের বিন্দু ভরের জন্য, মানে একটা বিন্দুতে কাজ করতেছে ভরটা। ঠিক আছে, একটা বিন্দু ভরের জন্য কাজ করবে। আরেকটা কাজ করবে আমাদের যদি সুষম গোলাকার হয়, সুষম গোলাকার হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, আমরা দেখতে পাচ্ছি এই মহাকর্ষীয় সূত্র যে নর্মালি আমরা সাধারণ রূপটা লিখলাম ওটা জাস্ট দুইটা জিনিসের জন্য খাটবে। একটা যদি আমাদের দুইটা ভর বিন্দু ভরের কথা যদি চিন্তা করি তাহলে খাটবে, আরেকটা কাটবে যদি আমাদের কি বলতো সুষম গোলাকার হয়। এরকম সুষম গোলাকার যদি বস্তু হয়, যদি এখন ভরগুলো যদি অন্যভাবে বণ্টিত থাকে, সাপোজ বস্তুটা হয়ে গেল এমন, বস্তুটা হয়ে গেল এমন, তখন তুমি আসলে এটা কোথা থেকে কোথায় ডিস্টেন্স বের করতে পারবা না। তখন তোমাকে হেল্প নিতে হবে কি, ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। কিসের হেল্প নিতে হবে? ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে, বা বলতে পারে ডিফারেন্সিয়েশনের হেল্প নিতে হবে, বা বলতে গেলে ক্যালকুলাসের হেল্প নিতে হবে। এই হচ্ছে জিনিসপাতি। তাহলে এগুলো আমরা কোথায় জানবো? ওই যে আমি বললাম না যে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করাবো, ওইখানে আমরা এটা জেনে যাবো, প্যারা না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল জিনিসপাতি। তাহলে এটা আমরা একটু মুছে দেই। তাহলে আমরা একটু যদি সামনে আগাই, তাহলে সামনে আগালে আমরা দেখতে পাবো যে আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপটা আমরা একটু দেখতে চাই। কি দেখতে চাই? ভেক্টর রূপটা। তার মানে আমাদের সমান চিহ্নের দুই পাশে একটু ভেক্টর রূপ নিয়ে দেখতে চাই। আচ্ছা, ফোর্স কি ভেক্টর রাশি না? ওকে, তাহলে ফোর্সটাকে আমি ভেক্টর আকারে লিখতে পারি। এইখানে আমাদের কি ভেক্টর আছে দেখি তো আমি। ভর কি ভেক্টর রাশি না? তো সরণ, এই যে মধ্যে দিয়ে ডিসটেন্স সরণ, এটা কিন্তু ভেক্টর রাশি। তার মানে এইটাকে আমি ভেক্টর রূপে কল্পনা করতে পারি। আচ্ছা, তো ভেক্টর রূপে কল্পনা করার জন্য আমরা যদি চিন্তা করি, ধরো সাপোজ এই একটা বস্তু, তারপর এই একটা বস্তু, তাহলে এই হচ্ছে দুইটা বস্তু আছে। তাহলে এটা আমাদের m1 আর m2, তাহলে এটা আমাদের ধরো লিখলাম না, সমস্যা নেই, প্যারা নাই। তাহলে আমাদের ধরো একটা ফোর্সের কথা চিন্তা করলাম। তাহলে ফোর্সটা হচ্ছে চিন্তা করো, তাহলে ফোর্সের কথা যদি চিন্তা করি, প্রথম বস্তুটার কথা চিন্তা করবো। কোনটার কথা? প্রথম বস্তুটার কথা। তাহলে প্রথম বস্তুটা তাকে কোন দিকে টানবে? এই দিকে টানবে না? তাহলে আমাদের ফোর্সটা ধরে নিচ্ছি এই দিক বরাবর, এই হচ্ছে আমাদের ফোর্স। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের যখন সরণটা বের করতে চাই, সরণটাকে আমরা চিন্তা করতে পারি অবস্থান ভেক্টর রূপে। অবস্থান ভেক্টরের জন্য আমাদের কি লাগে? একটা প্রসঙ্গ কাঠামো। এখন সে কি করতেছে? ওই বস্তুটাকে টানতেছে। এখন তার মানে তার সাপেক্ষে সবকিছু চিন্তা করবো। তাহলে এই বস্তুটার সাপেক্ষে সেটা আসলে কত দূরে আছে, তার সরণটা কতটুকু, সেটা আমরা বের করতে চাইলে কি করব? এই বস্তুটা থেকে ওইটার মধ্যে মধ্যবর্তী একটা কি টানবো? একটা কি টানবো? এইরকম একটা জিনিস টেনে দিব, এইরকম একটা সরণ বা অবস্থান ভেক্টর টেনে দিব। তাহলে ওইটাকে আমরা তখন বলবো কি? তার সরণ বা তার কি? অবস্থান ভেক্টর। ঠিক আছে, তার সরণ বা অবস্থান ভেক্টর তাহলে কোন দিকে? কোন দিকে? ওই দিক বরাবর না? আর আমাদের ফোর্স কোন দিকে? এই দিক বরাবর না? এর একটা ভেক্টর রাশি দিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু ভিন্ন দিকে। দুইটা যদি ভিন্ন দিকে হয় তার মানে আমাদের দুইটা ইকুয়েশন যখন সমান করতে হয়, আমরা একটা ভেক্টর a আর একটা ভেক্টর -a, দুইটা কি সমান হইতে পারে? না, এর আগে একটা আরেকটা মাইনাস দিতে হয়। সেই জন্য যেহেতু সমান আকারে লিখছি, সেই জন্য আমাদের আগে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা কিসের জন্য? f আর r ডিফারেন্ট দিকে দেখে। ঠিক আছে, আচ্ছা আর এখানে একটা জিনিস করছি যে আমাদের r ভেক্টরের যদি মান বের করতে, r স্কয়ার ছিল না, তাহলে r ভেক্টরের মান মানে কি? r ছোট হাতের r, তাহলে ওটা স্কয়ার, ওই ভেক্টর আকারে রূপে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই আমরা। এরপরে যদি যাই, জাস্ট এখানে একটা জিনিস বলছে যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি g এর যদি আমি দেখতে চাই, g এর মান কত? 6.673 * 10 ইনভার্স 11। এককটা দেখতে পাচ্ছো? একটু চেঞ্জ দেখতে পাচ্ছো, রাইট? আচ্ছা, তো এই এককটা আমরা বের করার চেষ্টা করি। চলো কি করব আমরা? এই এককটা বের করার চেষ্টা করি। আচ্ছা, সো আমরা সূত্রটাকে দেখি। সূত্রটা কি দেওয়া আছে? সূত্রটা আমাদের দেওয়া আছে যে f = আমাদের কি দেওয়া আছে? g m1 m2 বাই r²। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করব? আমার g এর একক লাগবে, তো g টাকে এক পাশে রেখে দেই। সো g টাকে যদি আমি এক পাশে রেখে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে g = হবে কত? f * r² ভাগ দিব কত? m1 * m2। আচ্ছা,
এবার একক বের করার জন্য বাকিগুলোর এককগুলো দেখার চেষ্টা করি, তাহলে এইটার একক কত নিউটন, এইটার একক কত মিটার, এইটার একক কত কেজি, এইটার একক কত কেজি। ওকে, আচ্ছা তাহলে আমি জি এর একক কি পাচ্ছি দেখো তো, জি এর একক যদি আমি বের করতে যাই তাহলে এককটা কি হবে, একক হবে দেখো উপরে আছে নিউটন, মিটার উপর স্কয়ারও আছে তার মানে মিটার স্কয়ার, আর নিচে আছে কি কেজি ইনটু কেজি তার মানে কেজি স্কয়ার তার মানে পার কেজি স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কেজি ইনভার্স 2। এই হচ্ছে আমাদের একক, বুঝা গেছে? আচ্ছা এখন এই যে আমি একটা একক লিখলাম এটার বাইরেও কিন্তু এই যে একক করা যায়, কেন করা যায় বলতো, এই যে নিউটন যেটা আছে ওটা কিন্তু একটা লব্ধ রাশি, ফোর্স কি এটা লব্ধ রাশি না, কারণ কি ফোর্সটাকে আমি আরো চাইলে ভাঙতে পারি, কেমনে ভাঙতে পারি চলো তো দেখি আমরা। ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ, তার মানে নিউটন ইজ ইকুয়াল টু আমরা কি জানবো, নিউটন ইজ ইকুয়াল টু আমরা জানবো এটা ফোর্সের একক কি নিউটন, নিউটন ইজ ইকুয়াল টু জানবো আমরা এম মানে কেজি, এ মানে কি অ্যাক্সিলারেশন মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে নিউটনের জায়গায় লিখতে পারি কি বলতো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো তাহলে এই পার্টটুকুতে আমাদের নিউটনকে যদি রিপ্লেস করে দেই তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু কি আছে মিটার স্কয়ার ইনটু আছে মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাই কেজি আর বাই কেজি স্কয়ার, তাহলে থাকবে কি শুধু একটা কেজি থাকবে, তার মানে নিচে থাকবে তার মানে হবে কেজি ইনভার্স 1 আর মিটার স্কয়ার তার মানে হবে কি মিটার কিউব আর পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটাই তো লিখছে দেখো তো এই যে মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা আমরা এখান থেকে এখানটাও লিখতে পারি যে এটা আমাদের কি হবে মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা সো তোমরা চাইলে এখান থেকে তোমরা মাত্রাও বের করে ফেলতে পারবা, খুব ইজিলি মাত্রা বের করে ফেলতে পারবা। সো ওইটাও আমরা একটু দেখাই দিই। সো দেখো আমরা যদি এখান থেকে মাত্রা বের করতে চাই তাহলে আমাদের কি হবে, মাত্রাটা কি হবে দেখো তো, মাত্রা কি হবে দেখো, এই যে আমি এম মানে কি মিটার লেন্থ তার মানে হবে কত এল কিউব, তারপর এখানে আছে কেজি মানে কি মাস, ঠিক আছে? তাহলে কত হবে এম ইনভার্স 1, তারপর এখানে টাইম সেকেন্ড তাহলে টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের কি হবে মাত্রা, ঠিক আছে? এটা আমাদের কি মাত্রা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, খুব কঠিন কিছু না আর কি, সিম্পল জিনিসপাতি জাস্ট আমরা একটু আলোচনা করে ফেললাম আর কি। যেহেতু আমাদের এই ফ্রি প্লেলিস্টটাতে আমরা একদম ডিটেইলসে সবকিছু দেখতেছি, তো আশা করি একদম মানে যে একদম কিছু বোঝে না, আগে অনেক ধরনের গ্যাপ ছিল, তারও আসলে কি থাকবে মানে এখান থেকে সবকিছু ডিটেইলসে বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তো সামনে আগে এবার চলে যাবো আমাদের কেপলারের সূত্রাবলীতে। কোথায় চলে যাব? বিজ্ঞানী কেপলারের সূত্রতে। আচ্ছা এখন এটার আগে আমি একটু গল্প বলি। গল্পটা কেমন? গল্পটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের বিজ্ঞানীগুলোর অবদানগুলো কেমন। সো নর্মালি আমরা যদি চিন্তা করি, আমরা এখন এই পর্যায়ে এসে আমরা জানি যে আমাদের সূর্য মাঝখানে আছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো ঘুরে, এটা আমরা এখন মোটামুটি আমরা জানি। আমি দেখি যে বৃত্তাকার পথে কিন্তু ঘুরে না, উপবৃত্তাকার পথে ঘুরে, ঠিক না? একটু ডিমের মতো করে ঘুরে। আচ্ছা এটা আমরা এখন জানি। আগে মানুষজন, আগে যারা আসলে গড গিফটেড ছিল, সায়েন্টিস্ট ছিল, দার্শনিক ছিল, তারা একটা কিছু বললে সাধারণ মানুষ কিন্তু খুব একটা বুঝতো না, ঠিক না? তো সবার ফার্স্টে এটা নিয়ে আমাদের মতবাদ দিছে টলেমি, বিজ্ঞানীকে টলেমি বলছিল যে পৃথিবী বা আমরা যেখানে আছি ওইটা কেন্দ্রে আছে, এর চারপাশে অন্যান্য গ্রহ এবং সূর্য ঘুরে। নর্মালি বলেছে সূর্য ঘুরে, টলেমি বিজ্ঞানী বলে গেছে। আচ্ছা তো এটা মানুষজন বিশ্বাস করা শুরু করলো, হয়তো অনেক খুব বড় মানুষ ছিল বা দার্শনিক ছিল দেখে সবাই মানা শুরু করছে, বুঝছো? এরপরে আসছে কে? কোপারনিকাস এসে বলছে না ব্যাপারটা ঠিক না, তিনি হয়তোবা কিছু একটা করছে, মানে হয়তোবা কিছু একটা পরীক্ষা নিরীক্ষা করছে, করে বলছে যে না ব্যাপারটা ঠিক না, পৃথিবী ঘুরে না, সরি সূর্য ঘুরে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। কিভাবে ঘুরে? বৃত্তাকার পথে ঘুরে। কিভাবে ঘুরে? বৃত্তাকার পথে ঘুরে। আচ্ছা এখন এরা দেখছো যে ব্রুনো নামে একজন বিজ্ঞানী ছিল বা দার্শনিক ছিল, আমি ঠিক মনে নাই যে কি ছিল। তো ব্রুনো নামের উনি হচ্ছে এই টলেমির মতবাদটা বাদ দিয়ে কোপারনিকাসকে হচ্ছে সাপোর্ট করতেছিল, বুঝছো? তো কোপারনিকাসকে সাপোর্ট করার কারণে মানুষজন মানে এত উগ্র হয়ে গেছে। এখনো তো মানুষজন চিন্তা করো, মানুষজন আসলে মানে অন্যের মতবাদ কিন্তু খুব একটা প্রাধান্য দিতে যায় না, নিজে যেটা বোঝে ওইটাই। তো তারা তাদের ধর্মের বা হচ্ছে তাদের যে রীতিনীতি ওইটার সাথে মিলতেছিল না দেখে তার কি করছে, ব্রুনোকে একদম কি পুরাই মেরে ফেলছে। সো ওর একটা স্ট্যাচু কিন্তু ওখানে এখনো অলরেডি আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, সো কোপারনিকাসের পরে আসছে হচ্ছে বিজ্ঞানী কেপলার কি করছে? কেপলার আমাদের যে মঙ্গল গ্রহ যেটা আছে ওইটার উপর একটু পরীক্ষা নিরীক্ষা করছে। মঙ্গল গ্রহের উপর পরীক্ষা নিরীক্ষা করে তিনি একটা জিনিস বুঝতে পারলেন যে হ্যাঁ ঠিকই আছে, যে আমাদের কি করতেছে, আমাদের
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে, বাট ব্যাপারটা হচ্ছে যে ঘোরার যে ডিস্টেন্সটা প্রতি ক্ষেত্রে সেম থাকতেছে না। প্রতি ক্ষেত্রে সেম মানে কি, মানে হচ্ছে আমাদের বৃত্তাকার পথে যদি ঘুরে তাহলে প্রতি ক্ষেত্রে যেখানে চিন্তা করি না কেন একটা ব্যাসার্ধ তো সেম থাকবে না। ব্যাসার্ধ যদি সেম থাকে, সূর্য আর পৃথিবী বা মঙ্গলের মধ্য দিয়ে ডিস্টেন্স সেম থাকার কথা না, বাট প্রত্যেক ক্ষেত্রে সেম থাকে না। তো যেহেতু সেম থাকে না, তার মানে আসলে সে বৃত্তাকার পথে ঘুরে না। আচ্ছা, বৃত্তাকার পথে যদি না ঘুরে তাহলে কিভাবে ঘুরে? তো সে বলছে, বিজ্ঞানী কেপলার এসে বলছে যে সেটা আমাদের উপবৃত্তাকার পথে ঘুরে। কিভাবে ঘুরে? উপবৃত্তাকার পথে ঘুরে। আচ্ছা, সো এখন এইটা থেকে আমরা দেখবো যে আমাদের কেপলার, বিজ্ঞানী কেপলার 3টা সূত্র দিয়ে গেছে। আমাদের গ্রহ উপগ্রহের যে গতি আছে ওটা 3টা সূত্র দিয়ে গেছে। সো প্রথম সূত্রটা আমরা দেখি। সো প্রথম সূত্রটাকে আমরা বলি কক্ষপথের সূত্র বা কক্ষের সূত্র। এটাকে আমরা একটু লিখে রাখো। সো মাঝে মাঝে তোমাকে কোন নম্বরে বলে দিতে পারে যে কেপলারের কক্ষের সূত্রটা লিখো বা কক্ষপথের সূত্রটা লিখো। সো তখন কিন্তু তুমি ঘাবড়ায় যাবে যে কোনটা না কোনটা বলছে। তো সবার ফার্স্ট আমাদের কি বলতো, এটাকে আমরা কি বলি? কক্ষের সূত্র। আচ্ছা, তো কক্ষের সূত্রটা আমাদের কি বলছে? আমাদেরকে বলছে যে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ফোকাস, আর একটা আছে কি বলতো, উপবৃত্তাকার। আচ্ছা, এখন এই ব্যাপারটা তোমরা আসলে যখন হায়ার ম্যাথে কেমিস্ট্রি কোনিক্স পেপারটা পড়বে না, তখন কোনিক্সে তুমি খুব ভালো করে দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, তো কোনিক্সের ক্ষেত্রে তুমি দেখবা যে বৃত্তর পাশাপাশি একটা জিনিস আছে উপবৃত্তাকার। কাইন্ড অফ এটা বৃত্তের মতো, বাট উপবৃত্তাকার। সো বৃত্ততে একটা কেন্দ্র থেকে, আর হচ্ছে এখানে কেন দুইটা কেন্দ্র, ওই দুইটা কেন্দ্রকে আমরা বলি উপকেন্দ্র। তাকে আমরা কি বলি? উপকেন্দ্র। আচ্ছা, সো উপকেন্দ্র বা উপবৃত্ত কিভাবে আমরা তৈরি করতে পারি? সো ধরো সাপোজ তুমি আসলে কি করছো, এরকম একটা দেয়াল আছে, দেয়ালে দুটো প্যারেক লাগাই দিছো, বুঝছো? দুটো প্যারেক, সাপোজ হচ্ছে এই একটা প্যারেক, এই একটা প্যারেক, দুইটা প্যারেক দিয়ে দিছো। এই দুটা প্যারেকের পাশাপাশি তুমি কি করছো, ওই দুটা প্যারেকের একটা সুতা এরকম ঝুলাই দিছো, সুতা ঝুলাই দিছো, বুঝা গেছে? আচ্ছা, সুতা ঝুলাই পরে তুমি একটা কলম নিছো, বুঝছো, যেটা দিয়ে লেখা যায়। সো কলমটাকে কি করছো, এই সুতার এক পাশে এনে টান টান করে রাখছো। টান করে মানে কি, তুমি যদি এই জায়গায় রাখো তাহলে দেখা যাবে কি, দেখা যাবে যে এটা হবে হচ্ছে এই জায়গা, এটা থাকবে এই জায়গা, ঠিক আছে? এভাবে করে যদি তুমি এরকম নর্মালি ঘুরাইতে যাও, এরপর ধরো এই জায়গায় আনলা, এই জায়গায় আনলে দেখা যাবে এটা, তখন দেখা যাবে এরকম থাকবে সুতাটা। এভাবে যদি ঘুরাইতে যাও তখন দেখবা যে এইরকম একটা কিছু একটা তৈরি হচ্ছে, এটাকে তখন আমরা বলি উপবৃত্ত। তখন আমরা তাকে কি বলি? উপবৃত্ত, যেটা দুইটা ফোকাস থাকবে। এটাকে দুইটা ফোকাসটাকে আমরা কি বলি? উপকেন্দ্র। আচ্ছা, এই হচ্ছে জিনিসপাতি। সো এই হচ্ছে আমাদের কি উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র, এই উপকেন্দ্র, এই একটা উপকেন্দ্র। আর সূর্য তো দুইটা হইতে পারে না, পারে না। তো সেই জন্য আমরা সূর্যকে এই একটা উপকেন্দ্র রেখে একটা উপকেন্দ্র রাখছি, আর একটা উপকেন্দ্র মোটামুটি কিছু রাখি নাই আর কি। এই হচ্ছে জিনিসপাতি। তাহলে এটা মোটামুটি আমাদের কে বলে গেছে? আমাদেরকে বলে গেছে কে? আচ্ছা, এটা নামছি, যাই হোক। সেটা আমাদের কে বলে গেছে? কেপলার বলে গেছে যে আমাদের উপবৃত্তাকার পথে সবগুলা গ্রহ ঘুরতে থাকে। আচ্ছা, ওকে, ভালো কথা। এরপরে চলো 2 নাম্বারটাতে যাই। 2 নম্বর সূত্রটাকে আমরা বলি ক্ষেত্রফলের সূত্র। একটু লিখে রাখো, এটাকে আমরা কি বলি? ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, সো ক্ষেত্রফলের সূত্রতে আমাদের কেপলার কি বলছে? দেখো, কেপলার আমাদেরকে বলছে যে গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা। সো গ্রহ হচ্ছে আমাদের এইটা, ধরো পৃথিবী, সংযোজক সরল রেখা কোনটা? এইটা। সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময়ে কি? সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আচ্ছা, ক্ষেত্রফলকে আমি দেখতে পাচ্ছি বলতো? এই যে দেখো, এইখানে যে গ্রহটা আছে, ধরো সাপোজ এটা পৃথিবী, 1 মাস পরে, এটা ঘুরতেছে এইভাবে, ঘুরতেছে কোনভাবে? এইভাবে। আচ্ছা, সো প্রথমে ছিল পৃথিবী এই জায়গায়, 1 মাস পরে পৃথিবী আসছে এই জায়গায়, ঠিক আছে? এখন এই যে সংযোগ সরলরেখাটা, এটা এখান থেকে এখন এখানে চলে আসছে, তাহলে মধ্যে একটা ক্ষেত্রফল তৈরি করলাম, সারফেসের মতো। সারফেসটা কোনটা বলতো? সারফেসটা আমাদের এইটা, এই পার্টটুকু। আচ্ছা, এই পার্টটুকু হচ্ছে একটা ক্ষেত্রফল। তাহলে এটাকে বললাম, সাপোজ আমি চিন্তা করলাম আমি A1 ধারা। আবার দেখতে পাচ্ছি এটা যখন দূরবর্তী অবস্থানে আছে তখন একটা ক্ষেত্রফল তৈরি করবে। সাপোজ 1 মাস পরে আমি চিন্তা করলাম, এখানে আবার একটু পরীক্ষা করি, তাহলে দেখতে পাবো ক্ষেত্রফল হচ্ছে আমাদের কোনটা? ক্ষেত্রফল হচ্ছে আমাদের এইটা। তাহলে এই যে এটা ক্ষেত্রফলটা, ওইটাকে আমি ধরলাম আমরা A2। ক্ষেত্রফলটা কোনটা আমাদের? A2। সো এটা আমাদেরকে কেপলার বলে গেছে আমাদের এই দুইটা ক্ষেত্রফল সেম থাকবে। যদি আমি টাইম স্প্যান চিন্তা করি, টাইম স্প্যান যদি সবসময় সেম চিন্তা করি, 1 মাসের কথা চিন্তা করলাম, এর বাইরে কিছু হবে না, 1 মাসই চিন্তা করবো, তাহলে আমাদের সমান ক্ষেত্রফলই তৈরি করবে। তাহলে সেটা কি হবে বলতো? A1 ইজ ইকুয়াল টু হবে A2 প্লাস আমি যত চিন্তা করবো সবগুলো কি হবে? সমান হবে, সবগুলো কি সমান হবে। এখানে কনস্ট্যান্টটা কি রাখতে হবে? টাইমটা কনস্ট্যান্ট রাখতে হবে। কি রাখতে হবে? কি কনস্ট্যান্ট রাখতে হবে? টাইমটা কনস্ট্যান্ট রাখতে হবে। কি করতে হবে? এখানে আমাদের কি থাকবে? T is equal to constant। T
টি ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। এই হচ্ছে আমাদের জিনিসপাতি, বুঝা গেছে? আচ্ছা, এখন তার মানে আমরা যদি চিন্তা করি যে এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, নর্মালি আসলে আমরা কি ফিল করতে পারি, তো এটাই আমরা ফিল করতে পারি যে আসলে আমাদের যে এই যে সূর্যের যখন খুব কাছাকাছি অবস্থান করতেছে, সূর্যের যখন খুব কাছাকাছি অবস্থান করতেছে, এই সংযোজক সরলরেখাটা কি কম না? সংযোজক সরলরেখাটা কি কম না? কম যদি হয়, ওইটার ক্ষেত্রফল যদি আমরা অর্জন করতে চাই, এটা যদি একই ক্ষেত্রফল রাখতে চাই, তাহলে এটা এই পাশটুকু কম, তার মানে এই পাশটুকু একটু বেশি রাখতে হবে। তার মানে আমি একই টাইম স্প্যানের কথা চিন্তা করলে এই জায়গাটাতে একটু বেশি তাড়াতাড়ি যায়, ভেলোসিটিটা একটু বেশি থাকে, খুব দ্রুত যায়। দ্রুত যখন যায় তার মানে তখন আমাদের এই দূরত্বটা বেশি হয়। আর আমি যখন দূরে অবস্থান করতেছি গ্রহটা, তখন দেখা গেছে যে আমাদের এই পার্টটুকু অলরেডি অনেক বেশি, তাহলে ক্ষেত্রফলের কথা চিন্তা করলে এই পার্টটুকু খুব একটা বেশি হওয়া উচিত হবে না। ক্ষেত্রফল কি বেশি হওয়া উচিত হবে না। এই উচিত যদি না হয়, তাহলে এক মাসে খুব বেশি দূরত্ব যায় না, তার মানে এখানে ভেলোসিটিটা কি থাকে, কম থাকে। তার মানে গ্রহের গতির কথা যদি চিন্তা করি, তাহলে এই জায়গায় এসে খুব দ্রুত যায়, আর ওই জায়গায় এসে আস্তে আস্তে যায়। এই হচ্ছে ব্যাপার, বুঝে গেছে? আচ্ছা, সামনে আগে তাহলে এইবার আমরা আরেকটা জিনিস দেখবো। এখানে আমাদের কি বলে দেওয়া আছে দেখো তো। আমাদেরকে এটাকে আমরা বলি পর্যায়কালের সূত্র। এটাকে আমরা কি বলি? 3 নম্বর সূত্রটাকে আমরা বলি পর্যায়কালের সূত্র। পর্যায়কাল আশা করি জেনে আসছো পর্যায়কাল জিনিসটা আসলে কি। পর্যায়কালের সূত্র। সো পর্যায়কাল জিনিসটা আসলে কি? কোন একটা জিনিস যদি একটা জিনিসকে যদি ঘুরতে থাকে, তখন একবার যে ঘুরতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। তাকে আমরা কি বলি? পর্যায়কাল। আচ্ছা, এখন তাহলে এখানে আমাদেরকে কি বলে গেছে দেখি তো। এখানে আমাদেরকে যেটা বলছে যে সূর্যের চারদিকে যে কোনো একটি গ্রহের প্রদক্ষিণের সময় যেটা টি হয়, ওইটার বর্গ গ্রহটি হতে সূর্যের দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখন দেখো, আমি যখন ফোকাসের কথা চিন্তা করলাম, তখন আমাদের গ্রহ আর সূর্যের মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু একবার এক এক রকম। এখানে আমাদের কম, আবার ওইখানে অনেক বেশি। তার মানে এখানে আমাদের কোন ডিস্টেন্সটা নেবো বলতো? এখানে আমাদের ডিস্টেন্সটা নিতে হবে গড় ডিস্টেন্স। কি নিব? গড় ডিস্টেন্স। আচ্ছা, গড় ডিস্টেন্সটার জন্য আরেকটা টার্ম আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে বলি অর্ধপরাক্ষ। এটাকে আমরা কি বলি? অর্ধপরাক্ষ। এটাকে আমরা কি বলি? অর্ধপরাক্ষ। একে বারবার করতেছে কেন? অর্ধপরাক্ষ। অর্ধপরাক্ষ হচ্ছে আমাদের বৃহদাক্ষ বাক্য বাই 2। আচ্ছা, তাহলে ব্যাপারটা আমরা একটু বুঝি। ধরো এই অর্ধপরাক্ষটা কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি এটা ব্যাসার্ধের মতো। কিসের মতো? ব্যাসার্ধের মতো। আচ্ছা, ব্যাসার্ধ জিনিসটা আসলে কি দেখি। ব্যাসার্ধ জিনিসটা হচ্ছে কাইন্ড অফ আমরা তো বুঝি যে ব্যাসের অর্ধেক। তাহলে এইটার ক্ষেত্রে আমরা ব্যাস কোনটা চিন্তা করতে পারি? এইরকম, এটা একটা ব্যাস হইতে পারে, এটা একটা ব্যাস হইতে পারে। আমরা সবচেয়ে নিব বড়টা। তাহলে বড়টাকে আমরা কি বলি? এই বড়টাকে আমরা বলি বৃহদাক্ষ, আর ওইটাকে বলি ক্ষুদ্রাক্ষ, যেটা কনিক্স বলে মোটামুটি জেনে ফেলার কথা আর কি। এই যে বৃহদাক্ষের কথা যদি চিন্তা করি, বৃহদাক্ষকে যদি 2 ভাগ করে দেই, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে তখন আমাদের অর্ধপরাক্ষ। ওইটাকে আমরা আর্ধা ডিনোট করি, ঠিক আছে? তার মানে আমরা চিন্তা করতে পারি যে আমাদের এই বস্তুটা একবার এখানে আছে, একবার এখানে আছে, একবার এখানে আছে, এখানে আছে। বাট আমরা কি করব? আমরা গড় নিব। গড়টা কাইন্ড অফ বৃহদাক্ষের অর্ধেক, অর্ধপরাক্ষ, ব্যাসার্ধের মতো চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চিন্তা করলাম, তাহলে এইটাকে আমরা বললাম, এটাকে বললাম আমরা আর। এটাকে কি বললাম? আর। অনেকে এ ধারা প্রকাশ করে, তাই এটাকে বললাম আমরা অর্ধপরাক্ষ। এই অর্ধপরাক্ষে ঘনফলের সমানুপাতিক। এটা কে বলে গেছে? কেপলার বলে গেছে। এটা আমরা প্রুফ করব, সমস্যা নেই, প্যারান। আচ্ছা, এখন এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে এখান থেকে আমরা একটা ম্যাথ করতে পারি। চলো আমরা ম্যাথটা করি। আচ্ছা, দেখো এখানে আমাদের কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে যে সূর্য থেকে বুধ এবং পৃথিবী দূরত্বের অনুপাত হচ্ছে 1:4। তাহলে আমাদের কি কি বলে দেওয়া আছে? বলছে সূর্য থেকে বুধ, সো বুধটাকে আমরা চিন্তা করতে পারি, ডিস্টেন্সটাকে চিন্তা করতে পারি আর বি দ্বারা, বুঝলাম না? বুধ, ঠিক আছে? আর বি। তাহলে বুধ এবং পৃথিবীর দূরত্বের, পৃথিবীটাকে চিন্তা করলাম আমরা পি দ্বারা, আর পি পৃথিবী দূরত্বের অনুপাত কত দেওয়া আছে? 1:4। তার মানে আসলে কি বলতো, বুধের আর পৃথিবী সূর্যের দূরত্ব যদি 1 হয়, তাহলে আমার পৃথিবী আর সূর্যের দূরত্ব হবে 4, ঠিক আছে? এই হচ্ছে কথা, মানে মিটার বা 4 কিলোমিটার যাই চিন্তা করি না কেন, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে বলছে যে পৃথিবী সূর্যের চারপাশে যদি একবার প্রদক্ষিণ করে, তাহলে আমাদের বুধ গ্রহ কতবার প্রদক্ষিণ করবে? সেটার জন্য আমাদেরকে প্রদক্ষিণ করার ব্যাপারটা আসলে আমরা যে সূত্রটা জানি ওটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, কারণ আমাদের পর্যায়কালের একটা ব্যাপার চলে আসে। আচ্ছা, এখন ধরো আমি যদি জানি যে আমাদের যে সূত্রটা জানি, নরমালি যে সূত্র কি জানি বলো? টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আমাদের আর কিউ, এটা না? টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কি? আর কিউ। তাহলে এটা আমাদের সেই সূত্রটা, এটা আমরা ইউজ করব। এটা কি আমরা ইউজ করব?
আচ্ছা, সো এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখি, তাহলে আমরা যদি একদম সমীকরণ আকারে লিখি তাহলে আমরা যেটা করব RB ইজ ইকুয়াল টু কত হবে, RB স্কয়ার ইজ ইকুয়াল টু হবে, সরি RB কেন বলতেছি, TB স্কয়ার ইজ ইকুয়াল টু হবে TB স্কয়ার বাই TP স্কয়ার ইজ ইকুয়াল টু হবে আমাদের কত হবে RB কিউব RP কিউব। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা কি করতে পারি বল, এখান থেকে আমরা এটাকে পুরোটাকে হোল স্কয়ার নিতে পারি। হোল স্কয়ার যদি নেই তাহলে উপরে হবে আমাদের TB TP হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে, এখানে কিউবটাকেও কি করে ফেলতে পারি, কিউবটাকে আমরা সুন্দর করে লিখতে পারি RB RP হোল কিউব। আচ্ছা, RB বাই RP তো আমি জানি, দেখতে পাচ্ছি না 1/4, তাহলে এটা আমরা এখান থেকেও চাইলে লিখে ফেলতে পারি কত 1/4 হোল কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা কি করব TB বাই TP লিখব, TB বাই TP ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি কি এটাকে আমরা কি করতে হবে রুট করে দিতে হবে নাকি স্কয়ার রুট করে দিতে হবে। সো স্কয়ার রুট যদি আমরা করি তাহলে দেখতে পাই যে 1/4 কে ধরো আগে আমি কি করব রুট করে দিব হাফ, এরপরে ওই যে 3 যেটা ঘন আছে, ঘন যেটা করতে হবে ওটা পরে করলাম, ঠিক আছে। এটা একটা সুবিধা আছে বুঝছো, এটা আমাদের কাইন্ড অফ হচ্ছে আমরা চিন্তা করতে হবে যে মানে ভার্সিটিতে যখন ক্যালকুলেটর থাকবে না তখন আমরা কিভাবে করব, এটার জন্য একটু দেখালাম আর কি, যে 1/4 কে আমি কি করব রুট তো করতে হবে, আগে রুট করে দিই এরপরে 3 দ্বারা গুণ করি। দেখো তাহলে এটাকে রুট করলে দেখতে পাচ্ছি কত হাফ হবে না, হাফ কে যদি আবার 3 দ্বারা কিউব করে দেই তাহলে দেখতে পাচ্ছি 2 কিউব কত 8 না, তাহলে 8 দেখো, তার মানে আমরা তাহলে এখান থেকে পাচ্ছি কি TB বাই TP ইজ ইকুয়াল টু কত হবে 1:8। আচ্ছা, এইটা গেল, এখান থেকে বুঝে ফেললাম যে আনসার তো 8ই হওয়ার কথা, ঠিক আছে। তাও ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে 1/8 মানে 8 কেন হলো। দেখো TB মানে কি, বুধ প্রদক্ষিণ করতে, সূর্যকে প্রদক্ষিণ করতে যদি 1 দিন লাগে, তো সাপোজ এটা 1 বুঝাইছে 1 দিন লাগলো, পৃথিবী সেটাকে প্রদক্ষিণ করতে 8 দিন লাগবে। 8 কয়দিন লাগবে 8 দিন। তাহলে উল্টা ভাবে বলতে পারি না যে পৃথিবী কোন একটা গ্রহকে সূর্যকে যদি একবার প্রদক্ষিণ করতে হয় ওই টাইমে কি করতে পারবে, ওই টাইমে আসলে আমাদের বুধ 8 বার প্রদক্ষিণ করে ফেলতে পারবে, এই হচ্ছে জিনিসটা। তাহলে আমাদের কয়বার হবে, এই যে 8 বার, কত হবে 8 বার। ওকে, আরে এইবার দেখো আমাদেরকে বলছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 1/4 করা হয় তাহলে কত দিনে 1 বছর হবে। আচ্ছা, 1 বছর জিনিসটা আসলে কি, 1 বছর হচ্ছে আমাদের যা বার্ষিক গতি। বার্ষিক গতি মানে কি, পৃথিবী ঘুরে ঘুরে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবার আগের অবস্থানে আসতে তার যে সময় লাগে তাকে আমরা বলি 1 বছর। সেটা কত 365 দিন বা একটু বেশি আর কি। সো নর্মালি কি করে 1 বছর মানে বোঝায় কি ঘুরে এসে আবার আগের অবস্থানে ফিরে আসে, তখন আমরা তাকে 1 বছর বলি। এখন আমরা যদি মাঝখানে দূরত্ব যদি চেঞ্জ করে দিতাম আমাদের পর্যায়কালটা চেঞ্জ হয়ে যাবে, ঘুরে আসার যে সময়টা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে আমরা তার বছরও চেঞ্জ হয়ে যাবে না। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে আমাদের কি বলছে, আমাদের নর্মালি আমরা আর নর্মালি জানি যে মধ্যবর্তী দৃষ্টান্ত ধরো আর, এখন যেটা চেঞ্জ হয়ে গেল আর প্রাইম, সেটা কত হয়ে যাবে আগে 1/4 নাকি 1/4 হয়ে গেল, তাহলে 1/4 আর হয়ে যাবে। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে কত টি প্রাইম না, টি প্রাইম বাই টি মানে পর্যায়কাল মানে কি ঘুরে আসতে কত সময় লাগতেছে সেটাই কি হবে আমাদের দিন হবে, মানে সেটা 1 বছর হবে। তাহলে টি প্রাইম বাই টি এটা কত হবে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে আর প্রাইম বাই আর হোল কিউব, এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে দেখো আর প্রাইম মানে দেখতে পাচ্ছ 1/4, তাহলে 1/4 আর এখানে আছে আর এখানে হবে কত 3 আর নিচে হবে কত 2। এই জিনিসগুলো তো জানো, এগুলো সিম্পল জিনিস। তাহলে এখান থেকে কাটা যায় কি আর কাটা যায়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো কি করতে পারি, আমরা লিখতে পারি টি প্রাইম ইজ ইকুয়াল টু হবে কত টি এর মান কত এক। নরমালি যদি দূরত্ব যদি সেমই রাখি, নরমালি যদি বর্তমান যে দূরত্ব আছে ওই দূরত্বতে টি কত, বর্তমান দূরত্বে টি কত 365 দিন না, তাহলে এটা রাখলাম। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 1/4 3/2 ইন্টু 365 দিন। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে আসলে 356 কেন লিখলাম 65 দিন। তাহলে এখান থেকে আমাদের টি প্রাইমটা পেয়ে যাওয়ার কথা। তাহলে আমরা দেখি, তাহলে আছে 1/4 আর উপরে আছে 3/2, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/8 হওয়ার কথা। তাহলে কিন্তু 365 দিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 45.625 ডেজ।
মানে বুঝতে পারলাম কি করলাম আমরা যেটা করলাম সেটা আমরা বুঝতে পারলাম যে আমি যদি দূরত্বটা যদি অনেক কমাই দিই, মানে 1/4 করে ফেলে, তাহলে আমাদের দেখা যাবে 45 দিন বা 45 বা 47 দিনে আমাদের 1 বছর হয়ে গেছে আর কি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারলা আর কি। আচ্ছা চলো আমরা এবার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ বা মহাকর্ষ। অভিকর্ষজ ত্বরণ আর অভিকর্ষ বলটা আসলে কি। আচ্ছা, পৃথিবী মানে আমাদের মহাবিশ্বের প্রতিটি বস্তু একজনকে আকর্ষণ করতেছে, এবং এই আকর্ষণ বলটাকে আমরা কি বলি, মহাকর্ষ বল। আচ্ছা, ওই দুইটার মাঝখানে যদি একটা যদি পৃথিবী হয়, তার মানে আমরা বলতে পারি কি, ওইটাকে আমরা মহাকর্ষ না বলে অভিকর্ষ বলি। মহাকর্ষ বললেও ভুল হবে না, সেম জিনিস, বাট আমরা এটাকে স্পেশাল ভাবে বলি কি, অভিকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি করতেছে, পৃথিবী আর বস্তুটা দুজনকে আকর্ষণ করতেছে, বাট আমরা এখন বেশি কনসিডার করি যে পৃথিবী ওকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, কারণ পৃথিবী এত ভারী যে ওর দিকে যাবে না। ঠিক আছে, যতই ফোর্স দেখ না কেন ওর দিকে যাবে না, কারণ এত ভারী। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা বলতে পারি যে এই যে দেখেন দুইটা বস্তু দেওয়া আছে, তো দুইটা বস্তু কি করতেছে, ধরো এটা ভর ধরলাম, চিন্তা করলাম আমাদের এম, ছোট হাতের এম, তাহলে পৃথিবী ওকে টানতেছে না, টানতেছে তো। ওকে, সো পৃথিবীর ভর ধরলাম কত, পৃথিবীর ভর ধরলাম আমরা বড় হাতের এম, পৃথিবীর ভর ধরলাম আমরা কত, বড় হাতের এম। আচ্ছা, তাহলে এখানে আমাদের ফোর্সটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এফ ইজ ইকুয়াল টু কত হবে, এফ ইজ ইকুয়াল টু হবে আমাদের জি বড় হাতের এম ইনটু ছোট হাতের এম আর মধ্যবর্তী কত ডিসটেন্স, মধ্যবর্তী ডিসটেন্স। যেহেতু সে কোথায় আছে, সে সারফেসেই আছে, তাহলে ভূপৃষ্ঠে থাকলে তাহলে আমরা ব্যাসার্ধের সমান ডিসটেন্স নিতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে ধরলাম আমরা আর স্কয়ার। ওকে, এটা ইজ ইকুয়াল টু আমরা জানতাম এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম এর জায়গায় আমরা লিখব গ্রেড এর জায়গায় লিখব জি, কারণ হচ্ছে কি বলতো, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো আমাদের কি কি কাটা যায়, নরমালি আমাদের কাটা যায় এম এম কাটা যায়, তো থাকলো কি বলো, থাকলো হচ্ছে আমাদের একটা জিনিস থাকলো, জি ইজ ইকুয়াল টু হইলো কত, জি এম বাই আর স্কয়ার। ওকে, কি হইলো, জি এম বাই কি আর স্কয়ার, শেষ। তাহলে জি কি বলো, জি কি, জি হচ্ছে অভিকর্ষজ ধ্রুবক, এমটা কি পৃথিবীর ভর, আরটা কি ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিসই চেঞ্জ হইতে পারে, ব্যাসার্ধ বা ডিসটেন্স। ঠিক আছে, মধ্যবর্তী ডিসটেন্স, দুটো বস্তুর মধ্যে পৃথিবীর কেন্দ্র আর বস্তুর মধ্যবর্তী ডিসটেন্স, একটা জিনিসই চেঞ্জ হইতে পারে, সেটা হইতে আমাদের আর। তাহলে আর এর উপর ডিপেন্ড করে জি এর মান চেঞ্জ হয়, এখানে আর অন্য কোনো কিছুর উপর জি এর মান চেঞ্জ হয় না। আমরা দেখতে পাচ্ছি বস্তুর উপরও জি এর মান ডিপেন্ড করতেছে না, যেটা আমরা আগেও দেখছি। যে তার মানে এখান থেকে একটা কোশ্চেন ছোটবেলায় অনেক আসতো, যে অভিকর্ষজ ত্বরণ খ নম্বরে আসতেই পারে, খ নম্বরে আসলে এটা একটু প্রমাণ করে দিও, এটা ছোট একটা প্রমাণ আর কি। তো বলবে যে অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। আচ্ছা, তো এটা আমরা কি দেখতে পাচ্ছি, আমাদেরকে বলছে যে অভিকর্ষজ ত্বরণ যেটা আছে সেটা আমাদের বস্তু নিরপেক্ষ হলেও আমাদের স্থান নিরপেক্ষ নয়। মানে বুঝাচ্ছে কি, বস্তুর উপর ডিপেন্ডই করতেছে না, বুঝছে, এম তো নাই, ছোটদের বস্তুর এমই তো নাই, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয় মানে কি, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জি যেটা আছে সেটা কার উপর ডিপেন্ড করতেছে, সেটা ডিপেন্ড করতেছে আমাদের 1/r² এর উপর। আরটা যদি বাড়ে তাহলে জি এর মান কমবে, আর এর মান যদি কমে জি এর মান বাড়বে। তাহলে এখন মধ্যবর্তী ডিসটেন্স এক পৃথিবীকে গোলাকার না, তাহলে ব্যাসার্ধ সব জায়গায় সেম না। ব্যাসার্ধ যদি সব জায়গায় সেম না হয়, এক এক স্থানে এক এক রকম আর, এক স্থানে এক এক রকম আর হলে জি এর মানও ডিফারেন্ট। এই হচ্ছে কথা। আমরা যদি নর্মালি চিন্তা করি পৃথিবীটা কেমন, গোলাকার নাকি, গোলাকার না তো, বাতাবি লেবুর মতো, মেরু অঞ্চলে একটু চাপা আর বিষুবী অঞ্চলে একটু বড়। তাহলে বিষুবী অঞ্চলে যখন আর ব্যাসার্ধ যখন বেশি তখন জি এর মান কম, আর মেরু অঞ্চলের কথা চিন্তা করলে একটু চাপা দেখে আর এর মান কম, জি এর মান বেশি। এই হচ্ছে কথা। সো নর্মালি আমরা কি করি, একটা আদর্শ মান ধরে নেই 9.80665, ওটা কত, 45 ডিগ্রি অক্ষাংশ। আমরা পরেও দেখবো যে অক্ষাংশ ভেদে আসলে কি হয়, জি এর মান চেঞ্জ হয়। ঠিক আছে, অক্ষাংশ ভেদেও কি জি এর মান চেঞ্জ হয়, এটা আমরা পরে দেখবো, প্যারা নেই। সো এইগুলো হচ্ছে জিনিসপাতি। এবার আমরা দেখবো, মানে এটা ফুল ডিটেইলস জানবো, অভিকর্ষ ত্বরণ ফুল ডিটেইলস জানবো কিভাবে চেঞ্জ হয়। চাই এখন আমরা প্রিলিমিনারি ধারণা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে জি এর একক কি হবে, মিটার/সেকেন্ড², যেহেতু ত্বরণ। আচ্ছা, এবার জাস্ট আমরা একটা ম্যাপ দেখবো, এই ম্যাপটা দেখে আমরা শেষ করে দেবো এখান থেকে। আচ্ছা, সো ম্যাপটা কি দেখো তো, বলে দেওয়া আছে যে পৃথিবীতে একটি বস্তু খাড়া ছুঁড়ে মারলে সর্বোচ্চ হচ্ছে 16 মিটার উচ্চতায় যায়। আচ্ছা, একই বেগে চাঁদে বস্তুটিকে ছুঁড়ে মারলে সর্বোচ্চ কত উচ্চতায় যাবে সেটা আমাদেরকে বের করতে বলছে। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ এবং ভর হচ্ছে 81 গুণ, এটা আমাদেরকে বলে দিছে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সেই পৃথিবীটা। সূর্য এটা যদিও রিলেভেন্ট মনে হচ্ছে না, ওই চাঁদ কই, চাঁদ তো যে চাঁদ হচ্ছে এটা, ধরো চাঁদ এটা,
আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এটা যে আমি যদি পৃথিবীতে কোনো একটা জিনিসকে ছুঁড়ে মারি সেটা 16 মিটার হাইস্ট উচ্চতা, যে কোনো একটা ইউ ভেলোসিটিতে। আচ্ছা, 16 মিটার চাপ, চাঁদে সেটা কত যাবে? সো নর্মালি দেখবা যে চাঁদে কি করি আমরা, যদি যখন নিউজে দেখবা বা ভিডিওতে দেখবা যে চাঁদে যখন মানুষ গেছে তখন দেখা যাচ্ছে এরকম হাঁটটার ক্ষেত্রেও লাফা হাঁটতেছে। কারণ কি? জি এর মান নাই, অনেক কম। জি এর মান যখন অনেক কম হয় খুব ইজিলি উপরে দিকে উঠতে পারে। তার মানে এটা নর্মালি আমরা বুঝতে পারছি 16 মিটার গেছে, চাঁদে আরো অনেক বেশি হবে। কেমন বেশি হবে? নর্মালি আমরা যদি চিন্তা করি যে চাঁদের জি আর আমাদের জি এর মধ্যে ডিফারেন্সটা কোনটা, আমাদের জি থেকে চাঁদের জি প্রায় মানে 5 গুণ কম বা 6 গুণ কম, ঠিক আছে, 5 গুণ কম আর কি। তার মানে এটা 5 গুণ বেশি উপরে ওঠার কথা, মানে 16 × 5 কত হয়? 81 মিটার উঠার কথা আর কি। সো আমরা একটু দেখার চেষ্টা করবো আর কি, দেখার চেষ্টা করি যে আসলে আমাদের জি এর যে ডিফারেন্সটা সেটা কেমন হয়। আচ্ছা চলো, এখন আমাদেরকে যেসব ডাটা দেওয়া আছে এটা আমরা দেখার চেষ্টা করি। আমাদেরকে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ ধরে নেই আর ই, আর হচ্ছে আর কি আছে, আর ই, আর কি আছে মুন। এইটা কি বলছে দেখি তো আমাদেরকে কি বলে দেওয়া আছে বলতো। বলেছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তার মানে আমরা যদি চিন্তা করি মুনের ব্যাসার্ধ যদি 1 হয়, চাঁদের ব্যাসার্ধ আর্থের ব্যাসার্ধ কত হবে? 4 হবে, যেহেতু 4 গুণ। এবার আমরা চিন্তা করতে পারি। আচ্ছা এরপর আর কি আছে দেখি তো। এটাকে আমরা আলাদা করে রাখলাম, এটাকে আলাদা করে রাখলাম। এরপর আমরা দেখি বলে দেওয়া আছে যে ভরের কথা যদি চিন্তা করি, সেম এম ই আর এম এম, এটা যদি চিন্তা করি তাহলে কি হবে? এইটা যদি মুন যদি 1 হয় আর এটা কত হবে? ভর 81 গুণ, তার মানে এটা কত হবে? 81। এটা আমাদেরকে বলে দিছে। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা একটু জি এর জিটা বের করার চেষ্টা করি যে চাঁদে জি কত। নরমালি তো আমরা জি জানি, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা জি কত হয়। সো আমরা কি করব? আমরা লিখবো যে জি মুন বাই জি আর্থ, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু, মুনের কথা যদি চিন্তা করি তাহলে কত হবে? জি কার জন্য? মুনের জন্য ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? আর মুন স্কয়ার ইনটু এইটা, এটা আছে আর্থ। আর্থের জন্য যেহেতু আর্থ নিচে আছে, জি যেহেতু নিচে আছে, এটাকে উল্টায় যাবে। উল্টায় গেলে হবে কি? আর ই জি এ, বুঝা গেছে? আচ্ছা তাহলে এইবার আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। দেখি আমাদের কি কি আছে। জি জি কাটা গেছে, এই এম বাই এম বাই এম ই, এই পার্টটুকু কি দেখি তো। এখানে আছে এম এম এম, নিচে হচ্ছে এম আর নিচে হচ্ছে এম ই, আর এখানে আছে কি এম ই বাই এম। তার উল্টাই দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? এটা হয়ে যাবে আমাদের কত হবে? এখানে ছিল 81, তাই এটা কত? 1/81। তাহলে কত হবে? 1/81। এরপরে এই পার্টটুকুতে আমরা এটা আরেকটু ডিটেইলসে করি। চল তাহলে না, এটাকে আরেকটু সুন্দর করে করা যাইতে পারে, বাট এটাও খুব একটা সমস্যা হচ্ছে না, দেখতে পাই। তাহলে এটা পাচ্ছে 1/81 ইনটু উপরে আছে আর ই, নিচে আছে আর এম, এটাকে আমরা ফুল স্কয়ার দিয়ে লিখতে পারি। তাহলে এই পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি কত? এই পার্টটুকু দেখতে পাচ্ছি 4 না? আচ্ছা তাহলে 4 কে আমরা স্কয়ার করে দেই, তাহলে পাচ্ছি কত? 4 কে স্কয়ার করলে পাচ্ছি এই পার্টটুকুর মান কত পাচ্ছি? দেখো আর ই বাই আর এম, তাহলে আর ই বাই আর এম কত? 4। তাহলে 4 স্কয়ার করলে 16, তাহলে থাকছে কত? এখানে 16 আর এখানে পাচ্ছি 81। তাহলে এখানে কত পাচ্ছি? জি এম বাই জি ই ইজ ইকুয়াল টু 16/81, ঠিক আছে। আচ্ছা তাহলে 16/81 যদি আমি করি, 16/81 যদি করি তাহলে এই যে 0.197 এর মতো আসে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পাই যে আমাদের আর্থের যেটা আছে, আর্থ ইজ ইকুয়াল টু কত হবে? আর্থটা এই জায়গায় নিলে এই পার্টটুকু পুরোটা নিচে চলে আসতেছে, তাহলে 1 বাই এত, তাহলে হবে হচ্ছে 5 পয়েন্ট সামথিং, তার মানে 5.0625 জি মুন, ঠিক আছে। এই এখন এটাতে কনফিউজ হলো না, এটাতে জাস্ট একটু নিজেরাই একটু চেষ্টা করবা, নিজেরা একটু কি করবা? চেষ্টা করবা। মানে দেখো জি কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এই পার্টটুকু পুরো নিচে চলে আসছে না? তাহলে এখানে ছিল 16/81, এখন হয়ে যাবে কত? 81/16। 81/16 মানে 5 পয়েন্ট সামথিং। এবার চলো ওকে, তাহলে এবার এই পার্টটুকু যদি আমরা বুঝে থাকি, এবার আমরা বের করবো কত উচ্চতায় উঠতেছে, নাকি কত উচ্চতায় উঠতেছে। এখন দেখো কোন একটা বস্তুকে ইউ বেগে যদি আমি উপরে ছুঁড়ে মারি তাহলে সে হাইয়েস্ট কত উচ্চতায় ওঠে, সেটা সূত্রটা কি বলো? সেটা সূত্রটা হচ্ছে আমাদের এইচ, সেটা সূত্র এখানে লিখি। ধরো এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কয়ার বাই 2g,
সূত্রটা কি ইউ স্কোয়ার বাই টুয়াইস জি, গতিবিদ্যা পড়ে আসছি তো নাকি? আচ্ছা, তাহলে এখন আমি মুনের কথা চিন্তা করলে মুন বাই হচ্ছে আমাদের কি আর্থ, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আছে কত, এখানে আছে আমাদের ইউ স্কোয়ার বাই টুয়াইস জি, কার জন্য? মুনের জন্য নাকি? আচ্ছা, কিন্তু এখানে কত হবে, এটাকে উল্টায় গেলে এখানে হবে আমাদের ইউ স্কোয়ার আর এখানে হবে কত, টুয়াইস জি ইন্টু আর্থ। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের দেখো কি কি কাটা যাচ্ছে, এখান থেকে আমাদের কাটা যাচ্ছে আমাদের 2 কাটা যাচ্ছে, ইউ স্কোয়ার কাটা যাচ্ছে, কারণ একই আদিকে নিক্ষেপ করলাম। তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমি বের করে ফেলতে পারবো যে এইচ এম ইজ ইকুয়াল টু হবে কত, এইচ এম ইজ ইকুয়াল টু হবে জিই বাই জিএম। তাহলে জিই বাই জিএম তো আগেও বের করে ফেলছিলাম না? এই যে দেখো জিএম বাই জিই, জিএম বাই জিই ইজ ইকুয়াল টু 16 বাই 81, তার মানে আমাদের জিই বাই জিএম কত হবে, জিই বাই জিএম কত হবে উল্টা, তাহলে 81 বাই 16, তাহলে কত হবে 81 বাই 16 ইনটু হচ্ছে আমাদের কত, এইচ ই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে এইচ এম ইজ ইকুয়াল টু কত হবে, এই পার্টটুকু তো আমরা জানি 81 বাই 16, সেটা কত 5.0625 ইনটু এইচ ই কত মিটার গেছে, 16 মিটার না? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এইচ এম ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 5.0625 ইনটু হচ্ছে আমাদের 16, তাহলে দেখতে পাচ্ছি এই 81, দেখছো সেরা 81 মিটার, 81 মিটার উপরে উঠবে, দেখছো ব্যাপারটা এই এত। সো এতটুকুই ছিল আমাদের আজকের লেকচারে। আমরা নেক্সট লেকচারে আমরা কি পড়বো, নেক্সট লেকচারে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা কিভাবে কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় ওই ব্যাপারগুলো আমরা ডিটেইলস জানবো। এরপরে আসে মুক্তিবেগ আছে, তারপর ভূস্থির উপগ্রহ আছে, ওই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? সো টিল দেন টাটা।